হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। আমি আছি আহমেদ আল জুবাইর নাম। আজকে তোমাদের সাথে কথা বলবো মূলত স্থিতি এবং গতি নিয়ে। ওকে, সো আমরা আজকে পদার্থবিজ্ঞানের আরেকটা নতুন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো। আমরা অলরেডি রাশি সম্পর্কে জেনেছি, তো আজকে আমরা জানার চেষ্টা করবো যে স্থিতি এবং গতি আসলে কি জিনিস। ওকে, সো আজকে আমাদের পড়ালেখা তাহলে কি? আমাদের পড়ালেখা হচ্ছে গতিবিদ্যা নিয়ে। ওকে, গতিবিদ্যা, ইংলিশে এটাকে বলা হয় ডাইনামিক্স। ওকে, সো দেখো, আমাদের আশেপাশে যে প্রতিটা জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো কি হয় তারা গতিতে আছে, না হয় তারা স্থির আছে। কিভাবে? ধরো তোমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, সেটা কি হচ্ছে? ঘুরতেছে, একটা গতিতে আছে। আবার কি তোমার সামনে রাখা হয়তো বা পেনটা স্থিরভাবে আছে, সেটা কি স্থিতিতে আছে। তো আমরা এই জিনিসটাকে একটুখানি ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং দেখব আসলে যে আসলে স্থির কোনটা এবং আসলে গতিশীল কোনটা। আমরা দেখব সামনে যে এমন কিছু সিনারিও দেখবো যে আসলে গতিশীল কিন্তু দেখে মনে হচ্ছে স্থির। তো চলো আমরা আর বেশি কথা না বাড়ায় শুরু করি। তো আমাদের এই গতিবিদ্যার পড়াশোনাটা খুবই সীমিত থাকবে, মানে সীমিত মানে হচ্ছে আমরা খুবই লিমিটেশনের ভিতরে পড়ালেখা করবো, আমরা খুব বেশি কিছু জানবো না, বাট আমরা যতটুকু জানবো খুব ক্লিয়ারলি জানবো। তো চলো আমরা শুরু করি। তো প্রথম আমি তোমাদের সাথে যে বিষয়টা না আলাপ করবো সেটা হচ্ছে গতি জিনিসটা আসলে কি। ওকে, এবং গতি জিনিসটা আসলে কে প্রথম লাইক ডিসকভার করলো যে গতি বিষয়টা আসলে কিরকম। তো দেখো, এই গতি এবং স্থিতি বিষয়টা প্রথম আলোচনা করে হচ্ছে নিউটন। তার যে প্রথম সূত্র আছে সেইখানে মূলত আমাদের গতি এবং স্থিতি নিয়ে সে একটা বড় রকমের ধারণা দেয়। নিউটন তার প্রথম সূত্রতে কি বলে, যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে তার উপরে যদি আমরা বাইরে থেকে কোনো ধরনের বল প্রয়োগ না করি তাহলে সেই স্থির বস্তুটা চিরকালই স্থির থাকবে। আর গতিশীল যদি থাকে তাহলে ওই গতিশীল বস্তুটা চিরকালই গতিশীল থাকবে। তুমি ভাবো যে তোমার সামনে যদি একটা কলম থাকে, তুমি যদি এটাকে কোনো ধরনের টাচ না করো বা কোনো ধরনের ফোর্স না দাও, ধরো তোমার কাছে কলম আছে, তুমি এইভাবে ধরে আছো, তো এটাকে আমি যদি কোনোভাবে যদি না ধরাধরি করি, এমনি যদি রেখে দিই, তাহলে কি হয়েছে? এটা স্থিরই আছে। এই যে বিষয়টা, এটাই প্রথম নিউটন তুলে ধরে, যে একটা স্থির বস্তু চিরকালই স্থির থাকবে যদি না আমি সেটাকে কি করি, কোনোভাবে টাচ করে না সরাই। ওকে, মানে আমি যদি বাইরে থেকে কোনো ধরনের ফোর্স না দিই তাহলে ওটা কি হবে না, সরবে না। একটা স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, আর একটা গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে। এখন তোমাদের কাছে স্থিরটা তোমরা বুঝতে পারছো। অনেকেই হয়তো বা এখন সমস্যা হইতে পারে কি, গতিশীল বস্তু বা চিরকাল কিভাবে গতিশীল থাকে? তাহলে তো যেটা হওয়ার কথা, যে আমি সাইকেলে একটা প্যাডেল মারছি, সাইকেল তো সারা জীবনই চলার কথা, সাইকেল তো সারা জীবন চলে না। তো সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? সমস্যাটা হচ্ছে আমরা যখন সাইকেল চালাই তখন রাস্তা এবং সাইকেলের ভিতরে একটা ঘর্ষণ বল কাজ করে, যার জন্য কি হয়, সাইকেলটা সারা জীবন চলতে পারে না। ওকে, আমরা যদি একটু ইউনিভার্সের দিকে দেখি, ধরো আমাদের কি হয়, স্যাটেলাইটগুলো উপরে গিয়ে আমরা কি করি, ছেড়ে দিয়ে আসি। দেখো, স্যাটেলাইটে কিন্তু আমাদের কি করা লাগে না, বাইরে থেকে আবার ইঞ্জিন দিয়ে তেল দিয়ে আসা লাগে না বা কোনো ধরনের ফোর্স দিতে হয় না। স্যাটেলাইট যে আমরা যখন রেখে দিচ্ছি ওটা কিন্তু আজীবনই ওইভাবে ঘুরতেছে। এই যে আমাদের পৃথিবীটা, এটা কিন্তু আজীবনই ঘূর্ণায়মান আছে। সো এই যে একটা গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকার যে ঘটনাটা, আমরা দেখতে পাই কি পৃথিবী, সূর্য, এইগুলো যে গতি আছে সেগুলো দেখবো আজীবনই এরা গতিশীল। ওকে, এইগুলোর গতি কোনোভাবে রোধ করা সম্ভব হচ্ছে না। কিন্তু কি আমাদের যে সাইকেল, হয়তোবা সেটা দেখতেছি কি যে একবার গতি তোলার পর ওটা আবার থেমে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে ঘর্ষণ বল আছে। ঘর্ষণ কি করে? ঘর্ষণ বিপরীত দিকে কাজ করে, ঘর্ষণ বলের জন্য এটা থেমে যায়। তো এই জন্যই আমরা যদি একটা স্থির বস্তু চিন্তা করি তাহলে ওটা চিরজীবনী স্থির থাকবে, আমি যদি সেটাকে ঠেলা না দিই। আর গতিশীল বস্তু যদি চিন্তা করি, যেমন ধরো পৃথিবী বা অন্যান্য যে গ্রহগুলো আছে বাইরে, বা আমাদের স্যাটেলাইট, সেগুলো কিন্তু কি গতিশীল বস্তু এবং সেইগুলো কি চিরকালই গতিশীল থাকবে যদি আমরা বাইরে থেকে কোনো ধরনের ফোর্স না দেই। আমাদের সাইকেলও কিন্তু চিরকালই গতিশীল থাকতো, যদি একবার প্যাডেল মারতাম সাইকেল সারা জীবনে চলতো। কিন্তু কি হয়েছে, সাইকেলের চাকা রাস্তার ভিতরে ঘর্ষণ বল আছে, এই জন্য কি হয় না, সাইকেলটা সারা জীবন চলতে পারে না। যদি এই ঘর্ষণ বলটা না থাকতো তাহলে কিন্তু সাইকেল সারা জীবনই চলতো, আর গতিশীল বস্তুটা চিরজীবনই গতিশীল থাকতো, আনলেস আমি সেটাকে ফোর্স দিয়ে না থামাই দিই। এই যে ঘটনাটা, এইটাই হচ্ছে আমাদের গতি এবং স্থিতির ভিতরের মেইন ডিফারেন্স। একটা গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে, স্থির বস্তু চিরকালই স্থির থাকবে। এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে আমরা তো স্থিতি গতি দুইটাই বুঝলাম মোটামুটি, কিন্তু আমরা এই যে আমি এখন বসে আছি বা তুমি বসে আছো, তুমি স্থির নাকি গতিশীল? ওকে, তোমরা অনেকেই উত্তর দিচ্ছে তুমি স্থির, অনেকেই উত্তর দিচ্ছে না তোমরা গতিশীল। দুই ধরনের উত্তরই আছে, কোনটা সঠিক? ওকে, স্থির মনে হইতে পারে কারণ আমি তো নড়তেছি না, আমি তো এখানে বসে আছি, আমার তো কোনো ধরনের নড়াচড়া নেই, তার মানে কি আমি স্থির। আবার অনেকে ভাবতে পারো পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবী তো চলাচল করতেছে, তার মানে তো আমিও চলাচল করতেছি, তাহলে তো আমিও গতিশীল। ঠিক কোনটা? ওকে, সো এখন আসো আমরা এই ঠিকের বিষয়টা জানবো।
দেখো, আমরা কোনো একটা বস্তু স্থির বা স্থির ইংরেজি আমরা বলি স্ট্যাটিক, নাকি গতিশীল, গতিশীল বলতে আমরা সবসময় মোশন লিখব, কোন ধরনের, এইটা বোঝার তাহলে উপায় কি? এইটা বোঝার জন্য আমাদের ফ্রেম লাগে। ওকে, ফ্রেম। ফ্রেমটা কি জিনিস এখন মনে হতে পারে যে ফ্রেম কি। দেখো, ভাবো এই যে আমরা একটা সংখ্যা ধরো 9, 9-এর এই পাশে একজন দাঁড়ায় আছে, এই পাশে আরেকজন দাঁড়ায় আছে। তো দেখো ভাইয়া, তুমি যদি এই পাশ থেকে দেখো তাহলে এটাকে কি মনে হবে? এটা মনে হবে 6। তুমি যদি এই পাশ থেকে দেখো তাহলে কি মনে হবে? তাহলে মনে হবে এটা 9। তাহলে কোনটা সঠিক? দুইটাই সঠিক। এই যে দুইটা আলাদা আলাদা জায়গায় দাঁড়ানোর কারণে আমরা একটা জিনিসকেই আলাদা আলাদা দেখতেছি। এই যে দুইটা আলাদা আলাদা জায়গা, এইগুলোকে আমরা ফ্রেম বলি। ওকে, ফ্রেম। এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম। অর্থাৎ আমরা যার সাপেক্ষে কল্পনা করতেছি বা যার সাপেক্ষে চিন্তা করতেছি সেইটাকে আমরা কি ধরি? ফ্রেম ধরি। যেমন আরো একটা যদি আমরা উদাহরণ দিই, ভাবো এরকম যে আমাদের হচ্ছে কি আমরা একটা ট্রেনে চড়ছি। ওকে, সো ট্রেনে, ওকে আমরা একটা ট্রেনে চড়ছি। ট্রেনে চললে এখন ট্রেনের ভিতরে আমি কি হয়েছে বসে আছি, আমার পাশে একজন বসে আছে, আর বাইরে একজন বন্ধু আমার দাঁড়ায় আছে। ওকে, বাইরে একজন বন্ধু দাঁড়ায় আছে, আর আমরা কি ট্রেনের ভিতরে দুইজন বসে আছি। ওকে, এখন ভাবো ট্রেনের ভিতরে বসে থাকা বন্ধুটা তোমাকে কেমন দেখবে? তুমি স্থির, তুমিও বসে আছো, সেও বসে আছে, স্থিরই দেখবে। কিন্তু যে বাইরে দাঁড়ায় আছে সে কি দেখবে? সে দেখবে গতিশীল। তাহলে ঠিক কোনটা? ঠিক আমাদের দুইটাই, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। ওকে, বোথ আর কারেক্ট। অর্থাৎ ভিতর থেকে যে দেখতেছে স্থির সেও ঠিক, বাইরে থেকে যে দেখতেছে গতিশীল সেও ঠিক। এখন মনে হইতে পারে যে একই সাথে দুইটা জিনিস কিভাবে সম্ভব? একই সাথে গতি, একই সাথে স্থিতি। এইটা আমাদের মজার জিনিস। এই মজার জিনিসের জন্য আমাদের এই ফ্রেমের আইডিয়াটা আসে। ওকে, তো একটা জিনিসকে আমি কিভাবে দেখতেছি সেটা ডিপেন্ড করবে আমার কিসের সাপেক্ষে? ফ্রেমের সাপেক্ষে। আমি যদি পৃথিবীতে থাকি, আমি এই যে পৃথিবীতে থেকে আমার সামনে এই যে কলমটা, এটাকে আমি কি দেখতেছি? স্থির দেখতেছি। কিন্তু পৃথিবী কিন্তু ঘুরতেছে, আমিও ঘুরতেছি, কলমও ঘুরতেছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। বাট পৃথিবীর বাইরে থেকে যদি কেউ দেখে এই কলমটাকে, সে কি দেখবে? কলমটা গতিশীল, কারণ কি পৃথিবী ঘুরতেছে, কলমও ঘুরতেছে। ওকে, সো এই যে আইডিয়াটা, এটা আমাদেরকে এখন বুঝতে হবে। আমরা এতদিন পর্যন্ত কি দেখছি? যে স্থির স্থির, যদি আমাকে কেউ বলছে যে স্থির হয়ে বসে আছি তাহলে স্থির, কেউ যদি বলছে গতিশীল, তাহলে আমরা একটা কনফিউশনের ভিতর পড়ে গেছি যে আসলে কোনটা সঠিক। এখন থেকে আমরা কি জানলাম? যে দুইজনই সঠিক। যদি কেউ স্থির বলে সেও ঠিক, যদি কেউ বলে গতিশীল সেও ঠিক। ওকে, সো এটা নিয়ে কনফিউজড হওয়ার আর কোনো ধরনের কারণ আমাদের নাই। আমরা জাস্ট খেয়াল করবো যে আমরা কোন ফ্রেম থেকে দেখতেছি। ওকে, এই ফ্রেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমরা যখন আরেকটু বড় হবা, যখন পদার্থবিজ্ঞানের আরো একটু বিশদ জিনিস দেখা শুরু করবা, তখন দেখবা যে এই ফ্রেমের জন্য পুরো সিনারি অনেক সময় চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই ফ্রেম, ফ্রেম তোমাদেরকে জাস্ট একটু জানার জন্য জানাই রাখি, এই যে ফ্রেম, এটার আরেকটা ভালো নাম হচ্ছে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম মানে যার সাপেক্ষে আমি কি করতেছি? মেজারমেন্ট করতেছি। যে রেফারেন্স ফ্রেম দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনার্শিয়াল, আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল। ওকে, সো এইগুলো নিয়ে তোমরা দেখতে পারো চ্যাট জিপিটিতে, বাট এইগুলো আমাদের এখন কাজে লাগবে না। সো আমরা আপাতত এইগুলোকে স্কিপ করে যাচ্ছি, এবং এইগুলোকে জানার জন্য আমাদের আরেকটু ভালো কনসেপ্ট লাগবে। সো আমরা আগে কনসেপ্ট বিল্ডিং এর কাজগুলো করব, তারপর আমরা এগুলো দেখার চেষ্টা করব। সো দেখো আমরা কি দেখলাম, যে কোনো একটা বস্তু স্থির নাকি গতিশীল, এটা সবসময় একটা আপেক্ষিক বিষয়। অর্থাৎ যে দেখতেছে তার সাপেক্ষে নির্ভর করতেছে আসলে গতিশীল হবে নাকি স্থির হবে। ওকে, আমরা কিন্তু এরপর থেকে ক্লিয়ারলি বলতে পারবো না যে কোনো একটা বস্তু স্থির নাকি গতিশীল, কারণ পুরো জিনিসটাই কি? আপেক্ষিক। এই জন্য আমাদেরকে বুঝতে হবে কি, যে গতি এবং স্থিতি আপেক্ষিক। গতি ও স্থিতি কি? আপেক্ষিক। আপেক্ষিক বা আপেক্ষিককে আমরা কি বলি? রিলেটিভ। রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে এটা একজনের দেখার উপরে ডিপেন্ড করে। ওকে, এটা কখনোই পার্মানেন্ট একটা কেস না। এইগুলো সবসময় কি? একটা রিলেটিভ কেস। রিলেটিভ কেস কিরকম? যেটা মানুষের দেখার উপর নির্ভর করতেছে। অর্থাৎ এইখান থেকে দেখলে একরকম, অন্য জায়গায় থেকে দেখলে আরেক রকম। এই কেসের উপর কিন্তু ডিপেন্ড করে গতি এবং স্থিতি দুইটাই। তাহলে আমরা আরো দুইটা জিনিস দেখবো। যেহেতু আমরা আপেক্ষিক দেখলাম, আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি, এরকম আরো দুইটা টার্ম আছে। সেই দুইটা টার্মকে বলা হয় কি? পরম গতি আর পরম স্থিতি। পরম গতি কি আর পরম স্থিতি কি, এখন আমরা একটু সেটা দেখি। পরম গতি আর পরম স্থিতি হচ্ছে, যদি এগুলাকে আমরা বলি অ্যাবসলিউট মোশন, আর একটা হচ্ছে অ্যাবসলিউট স্ট্যাটিক্স। অ্যাবসলিউট মোশন, একটা কি?
অ্যাবসলিউট স্ট্যাটিক। দেখো, ভাবো যে তুমি যখন ট্রেনে চলতেছো বা যে কোনো সিনারিও, যদি এমন হয় যে আমি যেইখান থেকেই দেখি সেইখান থেকেই, মানে যেই ফ্রেম থেকেই দেখি, যার ফ্রেম থেকেই দেখি, যদি দেখি সব সময় গতিশীল, তাহলে আমরা সেটাকে বলি পরম গতি। যদি সব ফ্রেম থেকে কোনো একটা জিনিস গতিশীল থাকে, তাহলে আমরা সেটাকে কি বলি? পরম গতি। আর যদি সব ফ্রেম থেকে কোনো একটা জিনিস স্থির থাকে, তাহলে আমরা কি বলি? পরম স্থিতি। ওকে, সো পরম গতি কোনটা? যেইখান থেকে দেখি না কেন গতিশীল দেখবো, তাহলে সেটা পরম গতি। আর যেইখান থেকে দেখি না কেন যদি স্থির দেখি, তাহলে সেটা আমাদের কি? স্থির গতি, স্থিতি গতি। ওকে, সো আমাদের এই দুইটা বিষয় একটুখানি জানতে হবে, যে পরম গতি এবং পরম স্থিতি, এই দুইটা জিনিস কি। ওকে, তাহলে আমরা যেই ফ্রেম থেকেই দেখি, যদি দেখি যে সেম সেম সবসময়, তাহলে আমরা সেটাকে কি বলবো? পরম গতি। অথবা যদি দেখি স্থির, তাহলে কি দেখবো? পরম স্থিতি। এখন তোমাদেরকে একটা আমি ইন্টারেস্টিং জিনিস বলি, পৃথিবীতে আসলে পরম স্থিতি বলে কিছু নাই। কেন? কারণ পৃথিবীর সব কিছু আসলে চলতেছে। আমি যে বসে আছি, আমি কিন্তু স্থির না। কারণটা কি? পৃথিবী কিন্তু ঘুরতেছে, সো আমিও ঘুরতেছি। আবার ভাবো, পৃথিবী ঘূর্ণায়মান, সূর্যও ঘূর্ণায়মান, প্রত্যেকটা জিনিসই ঘূর্ণায়মান, প্রত্যেকটা জিনিস চলতেছে, প্রত্যেকটা জিনিস গতিশীল। এই জন্য পৃথিবীতে কিন্তু পরম স্থিতি, বা এই যে আমাদের যে ইউনিভার্স আছে, সেই ইউনিভার্সে কিন্তু পরম স্থিতি নামে কিছু নাই। সব কিছুই আমাদের গতিশীল। ওকে, তো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তার মানে কি দেখলাম আমরা? গতি আর স্থিতি সবসময় আপেক্ষিক। কারণটা কি? কারণ আমরা এটা সাপেক্ষে মাপতেছি। কারো সাপেক্ষে কি হয়? যদি আমরা গতিশীল দেখি, কারো সাপেক্ষে স্থিতিশীল দেখতে পারি। তোমরা যখন আরো একটু বড় হবা, তখন এই সব বিষয়গুলো নিয়ে আরো বিশদ পরিমাণে জানবা। বাট আমরা এখন পর্যন্ত যতটুকু জানবো, সেটা হচ্ছে আমরা যেই ফ্রেম থেকে দেখতেছি, আমরা সবসময় একটা ফ্রেম নিয়ে হিসাব করব, একটা ফ্রেমে হিসাব করব। কি কেন বলতেছি একটা ফ্রেমে আমাদের হিসাব করতে হবে, ক্যালকুলেট করতে হবে? কেন একটা ফ্রেমে? ভাবো, ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে এই যে 9, এটা এই সাইড থেকে দেখলে দেখবে একজন 6, এই সাইড থেকে দেখলে দেখবে কি 9, সো এ দেখবে কি 6, এ দেখবে 9। সমস্যা হচ্ছে, আমরা যদি দুইটা ফ্রেমেই ধরি, তাহলে কিন্তু আমাদের ঝামেলা। ঝামেলা কেন? কারণ একবার আমাকে 6 ধরতে হচ্ছে, একবার আমাকে 9 ধরতে হচ্ছে, আমি ধরবো কোনটা? ওকে, এই জন্যই আমাদের ফ্রেমের হিসাবে আমরা একটা ফ্রেমকেই সবসময় কাউন্ট করব। সেটা স্থিতিও হইতে পারে, গতিও হইতে পারে, সেটা কোনো ধরনের সমস্যা না। আমাদেরকে একটা ফ্রেমে পুরো হিসাব করতে হবে এবং ইনশিওর করতে হবে ফ্রেমটা যেন ইনার্শিয়াল ফ্রেম হয়। সো ইনার্শিয়াল ফ্রেম কি জিনিস আমরা সেটা পরে দেখবো, বাট আমরা আপাতত জাস্ট এতটুকু জানবো, আমাদের একটা ফ্রেমে হিসাব করতে হবে। আমরা ইনার্শিয়াল ফ্রেম নিয়ে আরেকটু সামনে জানবো। ওকে, আমরা মোটামুটিভাবে একটা গতি এবং স্থিতি নিয়ে একটা বেসিক ধারণা পাইছি, এবং এটাও বুঝতে পারছি যে আসলে আমাদের গতি এবং স্থিতি নিয়ে যেই আমাদের একটা আগের ধারণা ছিল যে কোনো একটা জিনিস স্থির মানে স্থিরই সারা জীবনই, সেটা হয়তো গতি প্রায় আর এই জিনিসটা কিন্তু আর থাকলো না। ওকে, আমরা একটা বড় অংশ পড়ে ফেলছি। আমাদের স্থিতি এবং গতি যে বেসিক আইডিয়াটা, এটা কিন্তু আমরা জানছি। এখন আমরা যাবো কোথায়? ক্যালকুলেশনের ভিতরে। চলো আমরা একটু ক্যালকুলেশনের ভিতরের দিকে আগানোর চেষ্টা করি। সো ভাবো যে এই যে বৃত্তটা, এটা হচ্ছে তোমার বাড়ি। আর ভাবো এই যে বৃত্ত, এটা হচ্ছে কি তোমার স্কুল। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটিভাবে স্থিতি এবং গতি নিয়ে জানার চেষ্টা করছি। এখন তোমাকে যদি আমি বলি যে ভাইয়া, তুমি হচ্ছে এই হোম থেকে স্কুলে যাও, কি হবে? তোমাদের ভিতরে কেউ হয়তো বা এই দিক দিয়ে যাবা, ওকে, কেউ হয়তো বা এই দিক দিয়ে চলে যাবা, কেউ হয়তো বা আরো একটু ঘুরে 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 যাবা, তাই তো? কেউ হয়তো বা দেখা যাবে কি যে স্কুলে যাওয়ার সময় বন্ধুদের সাথে খেলাধুলা করলো, করার পর দেন ঘুরে 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 স্কুলে আসলো। অনেকগুলো সিনারিও দেখতেছি। কথা হচ্ছে, আমি তাহলে, আমাদের তো ভাবো তুমি এরকম যে আমাদের 50টা দেশে 50 জন সায়েন্টিস্ট আছে। ওকে, সো এখন তারা কি তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে দূরত্ব, সেটা তারা মাপতে যাচ্ছে। তারা কোনটা মাপবে? এখানে তো অনেকগুলো আছে। ওকে, সো এই যে এই জিনিসটার যে আমাদের যে একটা ডিসকন্টিনিউয়েন্সি আমরা বুঝতে পারতেছি, যে কি একজন হয়তো বা এইদিকে ধরে নিবে, একজন ওইদিকে ধরে নিবে, আরেকজন অন্যদিকে। সো কি হবে? একটা সাইন্টিফিক ক্যালকুলেশনে গন্ডগোল হবে না? ভাবো, কারণটা কি? একজন বিজ্ঞানী হয়তো একটা বড় রাস্তা ধরবে, একজন বিজ্ঞানী হয়তো একটা ছোট রাস্তা ধরবে, এক একজনের জন্য এক একটা ক্যালকুলেশন। তখন তো আমাদের জন্য অসুবিধা, আমরা একটা কনসিস্টেন্ট রেজাল্ট পাবো না, আলাদা আলাদা রেজাল্ট হবে। এক এক দেশের বিজ্ঞানী এক এক রকম রেজাল্ট পাবে। কনসিস্টেন্ট করার উপায়টা কি? কনসিস্টেন্ট করার উপায় হচ্ছে এই দুইটার ভিতরের
সর্বনিম্ন দূরত্বটাকে খুঁজে বের করা। তাহলে কি আমার এই যে বাসা থেকে আমি কই যাব, স্কুলে যাব, এটা সর্বনিম্ন দূরত্ব কোনটা? সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এই বাসা থেকে স্কুল পর্যন্ত আমি যদি একটা সরল রেখাটা নিই, এই যে সরল রেখাটা, এইটা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স বা সর্বনিম্ন বা দূরত্ব। ওকে, বুঝতে পারতেছি। কারণটা কি, আমি যদি সোজা যাই একেবারে বাসা থেকে একেবারে স্কুল সোজা গেলাম, কোথাও ঘোরাফেরা করি নাই, এটাই তো সর্বনিম্ন। ঠিক বলছি? হ্যাঁ। এটা কি, এটা দেখো, একজন যদি স্কটল্যান্ডে বসে থাকে তার জন্য এটাই সর্বনিম্ন, সে নাইজেরিয়াতে বসুক তার জন্য সর্বনিম্ন, ইংল্যান্ডে থাক, ইউএসএতে থাক, বাংলাদেশে থাক, সবার জন্যই কি সর্বনিম্ন কিন্তু একটা রাস্তায়। কারণ কি, বাসা থেকে স্কুলে যাওয়ার মধ্যে সর্বনিম্ন দূরত্ব কি, এদের ভিতরে সরল রৈখিক দূরত্বটা। ওকে, সো আমরা ফিজিক্সে ক্যালকুলেশন করার জন্য এই রকম সর্বনিম্ন টার্মটাকে ইউজ করে থাকি, যাতে করে আমাদের কি ক্যালকুলেশনের ভিতরে কনসিস্টেন্সি থাকে। আর এই জিনিসটাকে আমরা কি হিসেবে চিনি, ভেক্টর হিসেবে চিনি। ওকে, ভেক্টর। কেন ভেক্টর? এটা ভেক্টর কি জিনিস আবার মনে হইতেই পারে যে ভেক্টর কি আবার। এই যে আমরা গতদিনে তোমরা রাশি পড়ছো না, এই রাশি দুই ধরনের হয়। ওকে, রাশি হচ্ছে ওই যে আমাদের যে কোয়ান্টিটিসগুলো, ওকে, ওগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলার কোনগুলো? স্কেলার হচ্ছে সেইগুলো যেইগুলো শুধুমাত্র একটা ভ্যালু আছে বা একটা মান আছে। ওকে, একটা ভ্যালু জাস্ট। যেমন ধরো তোমার জ্বর আসছে, তোমার টেম্পারেচার কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো তো ব্যাপার না। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি ধরো এখানে আছো, এটা হচ্ছে তোমার কারেন্ট পজিশন, ধরো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা পার্ক, তুমি পার্কে আছো। এখন আমি তোমাকে কি বললাম, এই পার্ক থেকে 5 কিলোমিটার দূরে তোমার স্কুল। এখন তুমি কি করবা, 5 কিলোমিটার কোন দিকে যাবা, সোজা যাবা, ডানে যাবা, বামে যাবা, না পিছনে যাবা, উত্তরে যাবা, দক্ষিণে যাবা, পূর্বে যাবা, না পশ্চিমে যাবা? তুমি কি বুঝতে পারবা? তুমি কিন্তু, তোমার কোনো আইডিয়াই নেই যে আমি সাউথে যাবো, নর্থে যাবো, ইস্টে যাবো, না ওয়েস্টে যাবো। আমি কিন্তু এটা আইডিয়াই করতে পারতেছি না। এই জিনিসটাকে আমরা, এই জিনিসটা তো আমাকে ওভারকাম করতে হবে, ঠিক না? আমি কোন দিকে যাব? আমার তো একটা দিক লাগবে। কারণ আমি যদি বলে দিই 5 কিলোমিটার দূরে, এই পার্ক থেকে 5 কিলোমিটার দূরে তোমার স্কুল, তুমি কিন্তু স্কুলে সারা জীবনও যাইতে পারবে না। ভাই কোন দিক দিয়ে যাবো আমি স্কুলে? তো জানাই নেই কোন দিকে স্কুল। এই যে এইরকম যে জায়গাগুলো, এখানে আমাদের দুইটা জিনিস দরকার পড়ে। একটা হচ্ছে দিক আর একটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ একটা ডিরেকশন লাগে, একটা ভ্যালু লাগে। ডিরেকশন যদি আমার না বলে দেওয়া থাকে, তাহলে আমি সারা জীবনেও পৌঁছাইতে পারবো না। কারণ ভাবো, আমি এমনি একদিকে চলে গেলাম, ধরো তোমার আসল জায়গা এইদিকে, আমি ডিরেকশন জানি না, 5 কিলোমিটার এই দিকে যা বসে আছে, খুঁজে পাবো? পাবো না। So, ওই জন্যই আমাদের কি দরকার পড়ে, একটা ডিরেকশন দরকার পড়ে। এই যে ডিরেকশন, সো আমরা কি দেখলাম একটু আগে, টেম্পারেচার দেখলাম, টেম্পারেচারে কিন্তু কোনো ডিরেকশন লাগতেছে না। 100 ডিগ্রি ফারেনহাইট বলা মাত্রই কিন্তু আমি বুঝতে পারতেছি আমার জ্বর আসছে, এটার কোনো ধরনের ডিরেকশন লাগতেছে না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন পার্ক থেকে স্কুলে যাওয়ার কথা চিন্তা করতেছি, তখন কিন্তু আমার ডিরেকশন লাগতেছে। ওকে, সো এই যে আইডিয়াগুলো, এটাই কিন্তু আমাদের মেইন থিং ভেক্টরের। সো ভেক্টর কোনগুলো? ভেক্টর হচ্ছে সেইগুলো যেগুলোর জন্য আমার একটা ভ্যালু লাগবে, একটা ডিরেকশনও লাগবে। ওকে, আর স্কেলার কোনগুলো? স্কেলার হচ্ছে জাস্ট ভ্যালু হলেই হবে, আমার ডিরেকশন না থাকলেও কোনো সমস্যা নাই। সো কি, এইটা হচ্ছে আমাদের ভেক্টরের মেইন আইডিয়া। তাহলে এখানে এটা ভেক্টর কিভাবে হলো? কারণ হচ্ছে এইটা হচ্ছে সেই শর্টেস্ট ডিস্টেন্স, অ্যান্ড হচ্ছে আমাদের এইটা বাড়ি থেকে স্কুলের ভিতরে একেবারে একটা দিকও উল্লেখ করে দিচ্ছে। ওকে, সেই জন্য এটাকে আমরা ভেক্টর বলি। এনিওয়েজ, সো আমরা এই যে ভেক্টর একটা প্রপার্টিস পাইলাম। এখন এই জিনিসটা তো একটা নাম আছে, যে বাসা থেকে স্কুলে এই যে দূরত্ব, এটাকে আমরা কি বলবো? ডিস্টেন্স। ডিস্টেন্স বলবো। দেখো, ডিস্টেন্স মানে কিন্তু আমার খুব জেনেরিক একটা কথা হয়ে যাচ্ছে। ডিস্টেন্স কিভাবে জেনেরিক? কারণ আমি যদি ঘুরেও যাই, তাহলে তো সেটা ডিস্টেন্স। আমি যদি দেখা গেল যে আমি প্রথমে বাসা থেকে উপজেলা সদরে গেলাম, বা আমার যে ইউনিয়ন অফিস সেইখানে গেলাম, যাওয়ার পর কি হলো, সেইখান থেকে আমি স্কুলে গেলাম, এটাও তো ডিস্টেন্স। কারণ এখান থেকে আমি গেছি, তারপর ওইখানে গেছি, এটাও তো একটা ডিস্টেন্স। এই জন্য এই জিনিসটাকে আমরা ডিস্টেন্স বলি না, এই জিনিসটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। ওকে, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি? এটার বাংলা হচ্ছে সরণ। সরণ অর্থাৎ আমরা যে শর্টেস্ট ডিস্টেন্স যখন বুঝাই যে জাস্ট এই রেখা থেকে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভিতরে একটা সরল রেখা, অর্থাৎ আমার বাসা থেকে স্কুলের ভিতরে একটা সরল রেখা যখন আমি কল্পনা করতেছি, তখন আমরা সেটাকে কি বলবো? ডিসপ্লেসমেন্ট বা সরণ। আর ডিস্টেন্স কোনগুলো? ডিস্টেন্স বাকি যতগুলো আছে, আমি ঘুরে ঘুরে যাচ্ছি, পেঁচায় পেঁচায় যাচ্ছি, নো প্রবলেম, সেই প্রত্যেকটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে আমরা কি ডিসপ্লেসমেন্ট বুঝতে পারছি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে কোনো দুইটা পয়েন্টের ভিতরের যে শর্টেস্ট ডিস্টেন্স বা সর্বনিম্ন যে দূরত্ব, অর্থাৎ আমি যদি একটা সরল রেখা টেনে দিই, তাহলে সেটাই কি আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো আসলে আমরা আবার ব্যাক করি।
সেটা আমার কি ছিল, এটা ছিল হচ্ছে বাসা। ওকে, আবার আসি বাসা, এটা হচ্ছে স্কুল। ওকে, সো এই যে এই দুইটার ভিতরে যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাকে আমরা কি বললাম, ডিসপ্লেসমেন্ট। শর্টেস্ট ডিস্টেন্স কি হবে, একটা স্ট্রেট লাইন হবে। ওকে, সো একটা স্ট্রেট লাইন, এটাকে আমরা কি বলছি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে ডিনোট করি। ওকে, কি দিয়ে, এস দিয়ে। বড় হ্যাঁ অন্য কিছু দিয়ে ডিনোট করলে আমাদের কোনো সমস্যা নেই, এক্স দিয়ে ডিনোট করতে পারো, যে কোনো কিছু দিয়ে ডিনোট করতে পারো, আমরা আপাতত এস দিয়ে ডিনোট করতেছি। ওকে, এস যদি আমরা কোথাও দেখি তাহলে বুঝবে যে এটা হচ্ছে আমাদের কি, ডিসপ্লেসমেন্ট। ওকে, একটু কঠিন লাগতে পারে, বাট আমরা এখন থেকে অনেক কিছু নতুন নতুন কল্পনা করা শিখবো। অর্থাৎ তুমি ভাবো যে তোমার একটা বাসায় একটা সুন্দর একটা বিড়াল আছে, সেই বিড়ালটা তুমি যে কোনো কিছু নাম দিতে পারো, ঠিক না? এখন আমরাও সেই রকম ধরে নিচ্ছি যে বাসা থেকে স্কুলে যাওয়ার একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কিন্তু এটা একটা বড় নাম, ডিসপ্লেসমেন্ট আমরা তো বারবার বলতে পারি, আমরা একটা ছোট নাম নিচ্ছি, সেটা দিলাম কি, এস। এস দিয়ে আমরা এখন কি বুঝবো, ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এখন ভাবো যে আমি এখন কি করলাম, বাসা থেকে স্কুলে গেলাম। ওকে, সো বাসা থেকে স্কুলে যাচ্ছি আমি। আমি কি দেখলাম যে বাসা থেকে স্কুলে যাইতে আম, আমি 10 মিনিট সময় লাগে আমার, 10 মিনিট। ওকে, আর এদের যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে বা শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট, আমার বাসা থেকে স্কুলের ভিতরে যে সর্বনিম্ন যে দূরত্ব, সেটা হচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার বেশি, তো 10 মিটার। ওকে, 10 মিটার, 10 মিনিটে যাই আমি। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটার নাম হচ্ছে ভেলোসিটি। এখন ভেলোসিটি জিনিসটা তোমরা হয়তো বা অনেকে পরিচিত, অনেকে পরিচিত না, বাট আমি তোমাদেরকে এখন ইন্ট্রোডিউস করে দিচ্ছি জিনিসটার সাথে। তো দেখো, তোমরা মোটর বাইকে উঠছো অথবা গাড়িতে উঠছো, ওঠার পর কি হয়, সামনে একটা মিটার থাকে না, যেটার ভিতরে একটা কাঁটা থাকে, কাঁটাটা ঘুরে কখনো 70, 80, কখনো 90, কখনো 100, বিভিন্ন জায়গায় ঘুরে, দেখছো তো এটা? তো এই জিনিসটা, এই যে কাঁটাটা ঘুরতেছে, এইটা এখন আমরা বুঝবো যে এই কাঁটাটা কি জিনিস, এইটা দিয়ে আমরা কি করি, এটা কি মাপে আসলে। এতদিন পর্যন্ত জানছি যে এটা 100-তে মানে অনেক বেশি জোরে যাচ্ছে, 120-এ মানে আরো বেশি জোরে যাচ্ছে, 70-এ মানে 70, 60 বা 50 আস্তে আস্তে যাচ্ছে, 30-এ মানে আরো আস্তে যাচ্ছে। সো আমরা এগুলো জানি, এগুলো জানতাম, কিন্তু কথা হচ্ছে এইগুলো আসলে বুঝায় কি, এখন আমরা সেইটা বুঝবো। তো আমরা কি হলো, আমরা 10 মিনিটে আমরা বাসা থেকে স্কুলে গেলাম, কতটুকু দূরত্ব, এটা 10 মিটার। এখন আমরা কি করব, আমরা আমাদের ইউনিটারি মেথড জানি বা ঐকিক নিয়ম জানি। সো ঐকিক নিয়মে যদি আমরা করি, তা আমরা 10 মিনিটে কত দূরে গেছি, 10 মিনিটে গেছি হচ্ছে 10 মিটার। 1 মিনিটে আমরা কত দূর যাইতে পারতাম, 1 মিনিটে যাইতে পারতাম 1 মিটার। বোঝা যাচ্ছে? ওকে, ধরে নিচ্ছি যে আমরা এর ভিতরে কোথাও থামি নাই, আমরা একবারই সরাসরি চলে গেছি এবং একটা ইউনিফর্মলি চলে গেছি, কোথাও জোরে কোথাও আসতে আমরা যাইনি, একেবারে ধীরে ধীরে মানে একটা নির্দিষ্ট পেসে আমরা আগাই গেছি। ওকে, সো এই জিনিসটা কিন্তু তোমরা আরও এক জায়গায় দেখছো, আমরা ধীরে ধীরে ইন্ট্রোডিউস করাবো। সেটা হচ্ছে যে তুমি ক্রিকেট খেলা দেখছো, ক্রিকেট খেলায় কি দেখছো, 140-এ বল করে, 130-এ বল করে, 90-এ বল করে, আমরা কিন্তু এগুলো দেখছি, খেয়াল করছি, কিন্তু এই জিনিসগুলো আসলে কি, এটা কিন্তু আমরা জানি না এতদিন, আমরা এখন জানবো। ওকে, সো কি হলো, 10 মিনিটে আমরা 10 মিটার গেলাম, তাহলে 1 মিনিটে আমি কত দূর যাচ্ছিলাম, 1 মিটার। ওকে, সো এই যে জিনিসটা আমরা যখন একটা একক টাইমে বা একটা ইউনিট টাইমে বা 1 মিনিটে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছি, সেইটাকে বোঝার জায়গায় হচ্ছে আমাদের ভেলোসিটি। ওকে, ভেলোসিটি, তো ভেলোসিটিটা কি, আমরা 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে বা এটা 1 মিনিটেও কেউ ধরতে পারে, জাস্ট ইউনিটটা চেঞ্জ হবে, আমরা দেখছি কতদিন ইউনিট পড়ছি, ইউনিট চেঞ্জ হবে, বাট আমাদের জেনেরিক আইডিয়াটা কিন্তু সেম থাকবে, যে 1 সেকেন্ডে বলি বা 1 মিনিটে বলি, আমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করে নিব। 1 সেকেন্ডে আমরা কি, আমাদের অতিক্রান্ত সরণ, সরণ কিন্তু আমি কিন্তু আবার বলেছি, সরণ মানে ডিসপ্লেসমেন্ট। ওকে, আমি যদি ইংলিশে বলি তাহলে কি, ডিসপ্লেসমেন্ট পার 1 সেকেন্ড or displacement per unit time, per unit বা 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড আমরা যখন সেকেন্ডে হিসাব করতেছি, তোমরা মিনিটেও করতে পারো, আওয়ারেও করতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে কি আমাদের এককটা খেয়াল রাখবা, এককটা কিসে দেওয়া আছে আমাদের কিন্তু সেই হিসেবে ক্যালকুলেশন করতে হবে। যদি একক আমাদের ঘন্টা দেওয়া থাকে, তাহলে ঘন্টা হিসেবে ক্যালকুলেশন করা লাগবে, আমাদের তো কোনো উপায় নেই, আমাদের যা দেওয়া থাকবে সেটা দিয়ে আমাদের করতে হবে। তো দেখো, 1 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত সরণ কত, সেটাকে আমরা কি বললাম, ভেলোসিটি। ভেলোসিটিটা আমরা সরণ দিয়ে মিন করতেছি, এর সেম একটা ওয়ার্ড আছে,
এর সেম সেম ওয়ার্ডটা কি? স্পিড। ইয়েস, স্পিড আর ভেলোসিটির ভিতরে এখন তফাৎটা কি? স্পিড হচ্ছে স্কেলার। ওকে, স্পিড কোনগুলো? ওই যে আমরা বিভিন্ন পথে ঘুরে ঘুরে যাচ্ছিলাম সেইগুলোর জন্য স্পিড, আর এই যে শর্টেস্ট ডিস্টেন্স এটার জন্য হচ্ছে আমাদের ভেলোসিটি। ওকে, সো স্পিডও কি? স্পিডও ভেলোসিটি সেম সেম, বাট ভেলোসিটি হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সের জন্য, আর স্পিড হচ্ছে যে আমরা ঘুরায় ঘুরায় পেঁচায় পেঁচায় বিভিন্ন দিক দিয়ে যাচ্ছিলাম সেইগুলোর জন্য। স্পিডে আমার কোনো ধরনের ডিরেকশন লাগে না, বাট ভেলোসিটিতে আমাদের কি ডিরেকশন লাগে। ওকে, সো এই যে আমরা স্পিড মাপি বা ভেলোসিটি মাপি, সেটাতে আমরা কি করি? 1 সেকেন্ডে কতটুকু গতিতে আগায় যায় সেইটা আমরা মেজার করি। ওকে, এখন আমরা একটা কমন সিনারিওতে আসি, যে আমাদের যে গাড়ি ঘোড়াগুলো থাকে এইগুলোতে আসলে কি থাকে। দেখো, এইগুলোতে সবসময় থাকে কিলোমিটার পার আওয়ারে। অর্থাৎ আমাদের গাড়ি যখন 30 স্পিডে চলে, তার মানে হচ্ছে ও 1 ঘন্টায় 30 কিলোমিটার যায়। ওকে, যখন 70-এ চলে 1 ঘন্টায় 70 কিলোমিটার যায়। যখন 80-তে চলে 1 ঘন্টায় 80 কিলোমিটার যায়। যখন 90-এ চলে তখন 1 ঘন্টায় 90 কিলোমিটার যায়। আমরা যে বল দেখি 145, 140, 120, 130, এগুলোর মানে হচ্ছে 1 ঘন্টায় 130 কিলোমিটার যাইতে পারে বলটা। ওকে, আমরা তাইলে এই ভেলোসিটি বা স্পিডের ধারণাটা আই থিঙ্ক তোমাদের আর সমস্যা হবে না। ওকে, এখন যদি তোমাদেরকে, এখন আমরা হচ্ছে একটা কিছু সূত্র দেখব, যে আমরা সূত্র দিয়ে কীভাবে বের করতে পারি, এবং হচ্ছে আমরা কমন সেন্স কিছুটা ডেভেলপ করবো, যে আমাদের আমরা যাতে সিনারিও দেখে বুঝতে পারি যে আমাদের কতটুকু আমাদের ভেলোসিটি। ওকে, ভাবো, আমরা আবার আগের জায়গাতেই যাই। ভাবো তোমার বাসা এখানে, এবার আমরা একটা রেস্টুরেন্টে যাই। ওকে, এটা হচ্ছে তোমাদের এলাকার সব থেকে সেরা রেস্টুরেন্ট, এটা হচ্ছে কি তোমার বাসা। ওকে, সো কি হবে? তুমি তোমার বাসা থেকে তোমার সেরা রেস্টুরেন্টে গেলা, ধরা যাক এই পথ দিয়ে। ওকে, এই পথ দিয়ে গেলাম। এখন এদের ভিতরে সর্বনিম্ন দূরত্ব ধরলাম যে ধরলাম 20 কিলোমিটার। আর তুমি যে ঘুরে পথ দিয়ে গেলা, ধরলাম যে এটা হচ্ছে 50 কিলোমিটার। ওকে, সো তুমি যে ঘুরে পথ দিয়ে গেলা এটা কত? 50 কিলোমিটার। আর তোমার বাসা থেকে রেস্টুরেন্ট কত? 20 কিলোমিটার। ওকে, এখন আমরা দুইটা জিনিস দেখব, আমরা ধীরে ধীরে সবগুলো বিষয়ের সাথে একটু পরিচিত হই। তোমাকে যদি বলা হয় যে তোমার ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট কি হবে? কেয়ারফুল, ডিসপ্লেসমেন্ট কিন্তু আমি ঘুরায় যাই যেই দিক দিয়েই যাই, ডিসপ্লেসমেন্ট কিন্তু সবসময় শর্টেস্ট ডিস্টেন্স। আমি যেই পথ দিয়েই যাই না কেন আমার কোনো যায় আসে না। আমি যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টে গেছি এদের ভিতরে আমি যদি একটা রেখা টানতাম, রেখা টানলে যেই দূরত্বটা হবে সেইটাই হচ্ছে কি, বা সেই শর্টেস্ট ডিস্টেন্সটা পাবো বা সর্বনিম্ন যে দূরত্বটা পাবো সেটাই হবে কি আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কত? এখানে আমি ওই দিক দিয়ে ঘুরাই গেছি সমস্যা নাই, কিন্তু ডিসপ্লেসমেন্ট কি হবে? শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স কত? 20 কিলোমিটার, রাইট। ওকে, ডিসপ্লেসমেন্ট আমরা পাইলাম। এবার আমরা কি দেখবো? আমরা একটুখানি ডিস্টেন্সটা দেখবো। তাহলে দেখো ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স কিন্তু আমাদের শর্টেস্ট মানে আমরা যে শর্টেস্ট আমাদের যে ডিস্টেন্সটা এটা কিন্তু শর্টেস্ট না। কারণটা কি? ডিস্টেন্স হচ্ছে আমি যে ঘুরায় পাথটা দিয়ে গেছি সেইটা কি আমাদের ডিস্টেন্স। তাহলে এখানে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে আমার 50 কিলোমিটার। ওকে, সো বুঝতে পারছি আমরা ডিস্টেন্স আমাদের কত হবে? 50 কিলোমিটার। সো ডিসপ্লেসমেন্ট কত দেখলাম? ডিসপ্লেসমেন্ট দেখলাম 20 কিলোমিটার। আর ডিস্টেন্স কত দেখলাম? ডিস্টেন্স দেখলাম হচ্ছে আমাদের 50 কিলোমিটার। এখন আমরা ধরি যে আমরা হচ্ছে এই বাড়ি থেকে যে রেস্টুরেন্ট এই জায়গাটা যেতে আমাদের সময় লাগছে হচ্ছে 10 ঘন্টা। 10 ঘন্টা নিয়ে বেশি 5 ঘন্টা সাপোজ। ওকে, 5 আওয়ার। ভাবো, আমরা কিন্তু রাস্তা অবলম্বন করছি কি হোম থেকে রেস্টুরেন্টে ঘুরায় যে রাস্তাটা, অর্থাৎ যে রাউন্ডেড আমাদের যে রাস্তাটা আছে এইটা, বাট আমাদের সময় লাগছে কতক্ষণ? 5 ঘন্টা। এখন আমরা চাচ্ছি কি এখানকার ভেলোসিটি বের করব। ওকে, সো ভেলোসিটি কত হবে? আমরা ধরে নিলাম যে আমরা ইউনিফর্মলি গেছি। ইউনিফর্মলি মানে হচ্ছে সব জায়গাতেই সমানভাবে চলছি, কোথাও যা খুব বেশি জোরে চলি নাই, কোথাও আবার আস্তে চলি নাই, এরকম কিছু হয় নাই, সব জায়গাতে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে গেছি। সো এটাকে আমরা বলি ইউনিফর্ম কন্ডিশন বা সুষম শর্ত। যাই হোক, আমরা যদি দেখি তাহলে ভেলোসিটি কি হবে? ভেলোসিটিতে আমরা কি জানি যে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। সো ভেলোসিটিতে আমাদের সবসময় কোনটা নিয়ে আমাদের ডিল করতে হবে? ইয়াস, ডিল করতে হবে শর্টেস্ট ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টটাকে নিয়ে। তাহলে 20 কিলোমিটার গেছে কতক্ষণে? 5 ঘন্টায়। তাহলে হচ্ছে আমাদের ভেলোসিটি কি হবে? 20/5, অর্থাৎ আমরা যদি হিসাব করি 5 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 1 ঘন্টায় যাবে হচ্ছে 20/5 এত কিলোমিটার, তার মানে কত? 4 কিলোমিটার। ওকে, সো আমাদের ভেলোসিটি তাহলে কি হবে? 4 কিলোমিটার
পার আওয়ার, পার আওয়ার মানে বোঝাই যে আমরা যে সাইন দিই পার আওয়ার, এটা মানে হচ্ছে 1 ঘন্টায়, অর্থাৎ 4 কিলোমিটার/আওয়ার যখন দেখতেছি তার মানে 1 ঘন্টায় 4 কিলোমিটার যায়। সেম ভাবে আমরা যদি দেখি যে 5 কিলোমিটার/আওয়ার তাহলে 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। ওকে, এখন আমরা চাচ্ছি স্পিডটাকেও বের করবো। স্পিডটা কত হবে? স্পিডের সময় আমাদের কিন্তু আর ওই যে রেস্ট্রিকশনটা নাই, আমাদেরকে যে একেবারে ফিক্সড একটা লাইক আমাদের যে ফিক্সড শর্টেস্ট ডিস্টেন্স নিয়ে যে কাজ করতে হবে এমন না, আমরা যেই পথ দিয়ে গেছি এখন সেটার জন্য আমরা স্পিড বের করবো। তাহলে দেখো আমরা 50 কিলোমিটার গেছি, কিন্তু আসলে বাস্তবে ডিসপ্লেসমেন্ট চিন্তা করতেছি না, আমরা ডিস্টেন্সটাকে চিন্তা করতেছি। তাহলে স্পিড কত হবে? 50 কিলোমিটার আমরা কত ঘন্টায় গেছি? 5 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটুকু যাইতাম? ইয়েস, 10 কিলোমিটার। আমাদের স্পিড হবে কত? 10 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা সুন্দর একটা ফর্মুলা এখান থেকে বের করব। ধরা যাক যে কোনো একটা ডি ডিস্টেন্স বা যে কোনো একটা এস হচ্ছে, এই যে কোনো দুইটা পয়েন্টের ভিতরে একটা শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এস, এটা যেতে আমার সময় লাগছে কতক্ষণ? টি সেকেন্ড। তাহলে আমরা যদি এখান থেকে ভেলোসিটি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? টি সেকেন্ডে যায় কতটুকু? টি সেকেন্ডে অতিক্রান্ত সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। ওকে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু হবে? 1 সেকেন্ড হবে s/t। আর আমরা কি জানি? 1 সেকেন্ডে বা একক সময়ে যতটুকু সরণ হয় সেটাকে আমরা কি বলি? বেগ বা ভেলোসিটি বলে থাকি। তাহলে আমরা কি লিখতে পারি? ভেলোসিটি, যেহেতু ভেলোসিটিটাকে আমরা সংক্ষেপে ডাকি ভি দিয়ে, যেরকম আমরা দেখছি ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে বলতেছি, ভেলোসিটিকে ভি দিয়ে, কারণ ভি তে ভেলোসিটি, সো ভি দিয়ে আমরা এটাকে বলি। তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু s/t। এস হচ্ছে আমাদের কি? এস হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, আর টি কি? টি হচ্ছে আমাদের টাইম। সো এইভাবে আমরা খুব ইজিলি যে কোনো সিচুয়েশনের জন্য ভেলোসিটি বের করে ফেলতে পারবো। ওকে, তো আমরা কি করলাম? ভেলোসিটিটাকে দেখে ফেললাম, এর পরের টপিকে আমরা আগাবো। এখন দেখো, আমাদের গাড়ি যখন ভেলোসিটিতে যায় আমরা মাঝে মধ্যে কি বলি? যে 70 থেকে 80-তে উঠে, কখনো দেখি 90-এ উঠছে, কখনো আবার কমে আবার 60-এ চলে আসছে, কখনো আবার দেখতেছি 20-এ চলে আসছে, কখনো 10-এ, কখনো গাড়ি থেমে যাচ্ছে, আবার গাড়িটাকে চালু করতেছে, আবার যাচ্ছে, কখনো 20-এ, কখনো 30-এ, বিভিন্ন স্পিড বা বিভিন্ন ভেলোসিটি আমরা দেখতেছি। ওকে, সো এই যে বিভিন্ন ভেলোসিটি দেখি, এইগুলাকে নিয়ে আমাদের একটুখানি ডিল করা এখন শেখা লাগবে। তো দেখো, আমাদের মাঝে মধ্যে গাড়ি কি দেখতেছি 20-এ চলতেছিল, সেখান থেকে আমরা কি করি? 40-এ মানে স্পিড বাড়াই দিচ্ছি, স্পিড বাড়াচ্ছি, ভেলোসিটিটাকে বাড়াচ্ছি। এই ভেলোসিটিটাকে বাড়াই কিভাবে? আমাদের গাড়িতে কি হয়, আমরা যারা কার গাড়ি দেখছি তারা খেয়াল করছি কি আমাদের গাড়িতে একটা অ্যাক্সিলারোমিটার আছে, অর্থাৎ অ্যাক্সিলারেটর আছে। আমরা যদি খেয়াল করে দেখি পায়ে থাকে, পায়ে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ব্রেক, একটা অ্যাক্সিলারেটর। সো ওইখানে যে অ্যাক্সিলারেটরের পোর্শনটা থাকে ওইটাকে যখন চাপ দেওয়া হয় তখন গাড়িটা অ্যাক্সিলারেট হয়। ওকে, তার মানে আমাদের নতুন টপিকটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ওকে, অ্যাক্সিলারেশন বাংলায় বলা হয় হচ্ছে ত্বরণ। বাংলায় কি বলি আমরা? বাংলায় বলি ত্বরণ। তাহলে ত্বরণটা কি জিনিস? ত্বরণ হচ্ছে এই যে আমরা বেগটাকে বাড়াচ্ছি, এই যে আমরা 20 থেকে 30-এ যাচ্ছি, মাঝে মধ্যে আস্তে আস্তে যাওয়া শুরু করে ধীরে 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 স্পিডটাকে বাড়াই দিচ্ছি, এই যে বাড়ানোটা, এইটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। এটাকে আমরা বাংলায় কি বলি? ত্বরণ বলে থাকি। তো দেখো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে এই ত্বরণ নিয়ে আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদের বেগ আর সেম থাকে না। আমরা এখনো পর্যন্ত ধরে নিচ্ছি যে বেগটা সেম সেম ছিল, এই জন্য আমরা এটাকে বলি কি? সমবেগ। সমবেগের জন্য এটা প্রযোজ্য, সমবেগের জন্য, বা ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি অর্থাৎ যেখানে সব জায়গাতেই বেগটা সমান। কিন্তু আমরা এখন ত্বরণে কাজ করতেছি। ত্বরণে কি আমরা কাজ করব? ত্বরণে দেখবো যে কখনো কখনো বেগ বাড়তেছে, কখনো বেগ কমতেছে। অর্থাৎ আমরা কি হয়, একটা গাড়ি স্থির হয়ে দাঁড়ায় থাকে তখন তো কোনো ধরনের বেগ থাকে না, স্থিরভাবে থাকে। ধীরে ধীরে কি হয়, গাড়িটাকে স্টার্ট করে আমরা কি করি? স্পিড বাড়াই, অ্যাক্সিলারোমিটার চাপ দেই, আমাদের অ্যাক্সিলারেটর চাপ দেই, অ্যাক্সিলারোমিটার অ্যাক্সিলারেশন দেখা যায়। সো আমাদের এই যে পুরো সিনারিওটা, এটাকে একটুখানি বুঝতে হবে যে অ্যাক্সিলারেশন জিনিসটা আসলে কি করতেছে। সাপোজ আমাদের একটা গাড়ি দাঁড়ায় ছিল, যখন দাঁড়ায় ছিল তখন ওর ভেলোসিটি কত? 0 মিটার/সেকেন্ড। ওকে, এরপর কি হলো, গাড়িটাকে স্টার্ট করে আমরা স্পিড বাড়াইতে থাকলাম এবং দেখলাম যে 10 ধরা যাক যে 5 সেকেন্ড পরে গাড়িটার স্পিড হলো 10 মিটার/সেকেন্ড। ওকে, এটা কি দেখলাম আমরা? গাড়িটার ভেলোসিটি দেখলাম। প্রথমে কি ছিল? প্রথমে স্থির ছিল, অ্যান্ড এরপর কি হলো, ওটা 10 মিটার/সেকেন্ডে গেল। কত সেকেন্ড সময়? 5 সেকেন্ডের ভিতরে। তো এই যে কন্ডিশনগুলো, যেইখানে আমাদের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, আমরা দেখতেছি যে কোথাও ভেলোসিটি কম, কোথাও ভেলোসিটি বেশি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।
এই ধরনের কন্ডিশনগুলোতে আমাদের ত্বরণ সম্পর্কে আইডিয়াটা লাগে। ওকে, সো ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে এই যে বেগ বৃদ্ধি যে হচ্ছে বা আমাদের যে ভেলোসিটি বাড়তেছে, এটা যে রেট, অর্থাৎ কত রেটে ভেলোসিটি বাড়তেছে, এই যে রেটটা কেমন হারে আমাদের ভেলোসিটি বা বেগ বাড়তেছে, এটাকে আমরা বলে থাকি কি ত্বরণ। তাহলে ত্বরণ আমরা এখানে কিভাবে বের করব? দেখো, এখানে ত্বরণ বাড়ছে কত, আমাদের বেগ বাড়ছে কত, আমরা আগে বেগ দেখি। সো 0 মিটার/সেকেন্ড থেকে 10 মিটার/সেকেন্ড হয়েছে। সো বেগ বাড়ছে কত? বেগ বেড়েছে বা ভেলোসিটি, ভেলোসিটি ইনক্রিমেন্ট বা বেগ যতটুকু বাড়ছে সেটা কত, আমরা দেখতেছি 10 মিটার/সেকেন্ড। ওকে, ভেরি নাইস থিং। ভেলোসিটি কতটুকু বাড়ছে? 10 মিটার/সেকেন্ড, কারণ আমরা বুঝতে পারতেছি 0 থেকে 10 হয়েছে, তার মানে কত বাড়ছে? 10 বাড়ছে। এটা আমরা বুঝতে পারি। কিভাবে বাড়া কমা বুঝবো? ধরো তোমার কাছে 2 টাকা ছিল, পরে 60 টাকা হয়েছে, কত টাকা বাড়ছে? বিয়োগ করলেই পাচ্ছি, অর্থাৎ আমার শেষে কত ছিল, আগে কত ছিল, এই দুটাকে যদি বিয়োগ করে দিই তাহলে দেখবো কি কতটুকু বাড়ছে আমার, সেটা আমি বের করতে পারবো। তাহলে এখানেও যদি বিয়োগ করি 10 - 0 10, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ইনক্রিমেন্ট। তাহলে এখন কি দরকার? কত সময় বাড়ছে? 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে আমাদের বেগ বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অফ দ্য ভেলোসিটি কত? 10 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? রেট, যেহেতু রেট, রেট মানে হার, হার আমরা বের করি কিভাবে? এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম কতটুকু সরণ হচ্ছে 1 সেকেন্ডে, সেম কতটুকু বেগ বাড়তেছে এবার 1 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে যতটুকু বেগ বাড়তেছে সেটাই আমাদের ত্বরণ। তাহলে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি কত হবে? আমরা আমাদের ঐকিক নিয়ম পড়ছি, ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড, সেখানে আমরা কি করি? তাহলে 10/5 কত আসতেছে? 2। ওকে, তার মানে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি হচ্ছে কত? 2। তাহলে আমরা ত্বরণ আমাদের কত হবে? ত্বরণ হবে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার কেন? কারণ আমরা আবার আরেকটা সময় দিয়ে ভাগ দিলাম, ওই জন্য সেকেন্ড স্কোয়ার। দেখো আগে কি করছি? আগে হচ্ছে আমাদের ভেলোসিটি ছিল, ভেলোসিটিতে আমরা সরণকে সময় দিয়ে ভাগ দিছি, তখন কি হয়েছে? এস এর একক কি ছিল? মিটার আর পার সেকেন্ড। এখন কি হয়েছে? আবার ভেলোসিটিকেও আমরা টি দিয়ে ভাগ করতেছি, তাহলে কি হচ্ছে? আরেকটা এস আসতেছে, তার মানে মিটার/সেকেন্ড স্কোয়ার। আপাতত আমাদের জন্য বোঝা একটুখানি কঠিন হতে পারে যদি আমাদের অ্যালজেব্রিক জ্ঞানটা কম থাকে, বাট আমরা যেহেতু আবার একটা সময় দিয়ে ভাগ করতেছি, আমরা জাস্ট এতটুকু জানবো, আমরা যেহেতু আবার আর একটা সময় দিয়ে ভাগ করতেছি, এই জন্য আমাদের সেকেন্ডটা স্কোয়ার হচ্ছে। ওকে, সেকেন্ডটা কি হচ্ছে? স্কোয়ার হচ্ছে। এটা তোমরা যখন হালকা অ্যালজেব্রা জানবা, যে কীভাবে অ্যালজেব্রার ইন্ডেক্সের কাজগুলো বা পাওয়ারের যে পাওয়ারগুলোকে কীভাবে আমরা কাজ করি, পাওয়ারগুলো হ্যান্ডেল করি কীভাবে, তখন তোমরা এটা আরও ভালো বুঝতে পারো। অনেকেই জানি, তোমরা জানো, তোমরা বুঝতেও পারছো। ওকে, সো আমরা আপাতত কি জানবো? যে আমরা যেহেতু মিটার/সেকেন্ড ছিল কি ভেলোসিটির জন্য, সেইটাকে আবার সময় দিয়ে ভাগ দিচ্ছি, তার মানে কি হবে? আবার একটা সেকেন্ডে ভাগ হচ্ছে, আগেই অলরেডি একটা সেকেন্ড ছিল, আরেকটা সেকেন্ড, 2টা সেকেন্ড, তার মানে মিটার/, কি হবে? সেকেন্ড স্কোয়ার। ইয়েস, দ্যাটস দ্য কারেক্ট থিং। এখন আমরা আমাদের ত্বরণের জন্য তো একটা সুন্দর সূত্র লাগবে, কারণ আমরা তো অবভিয়াসলি বারবার এইভাবে বের করবো না। সো একটা সুন্দর সূত্র দেখি ত্বরণের জন্য। সো ভাবো, তোমার প্রথমে তুমি একটা গাড়ি নিয়ে যাত্রা শুরু করতেছি। গাড়িটার ইনিশিয়াল মানে প্রথম ভেলোসিটি ছিল হচ্ছে ইউ। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ। আমরা এখানে কেন ইউভি ধরি? কারণ হচ্ছে আমরা আমরা এই ইউ, তারপর হচ্ছে এস, এইগুলোকে ধরতেছি কারণ আমরা যাতে একটা ফর্মুলেট করতে পারি। তুমি এইভাবে ভাবো, ধরো আমি যখন তোমাকে যোগ শিখাচ্ছি, আমি যদি শুধুমাত্র শিখাই 2 2 কত হয়? 4 হয়। রাদার আমি তোমাকে একটা মেথড শেখানোর চেষ্টা করতেছি, যে মেথড ইউজ করলে তুমি এখানে যা কিছুই বসাও সেটার ভ্যালুই বের হয়ে আসবে। ওকে, আমরা একটা টেমপ্লেট বানানোর চেষ্টা করতেছি, যে এই টেমপ্লেটের ভিতরে আমরা আমাদের জাস্ট ভ্যালুগুলো বসাই দিব, তাহলে দেখবো যে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। সো আমরা দেখবো সামনে যে কীভাবে আমরা ফর্মুলাগুলোকে ইউজ করবো, বাট আপাতত আমরা দেখি যে আমাদের এই জিনিসটা কাজ করতেছে কীভাবে। তো দেখো, আমরা কি হয়, গাড়ি 2 মিটার/সেকেন্ডে চলে, 3 মিটার/সেকেন্ডে চলে, বিভিন্ন মিটার/সেকেন্ডে চলতে পারে। তো আমরা একটা জেনেরিক ধরে নিচ্ছি যে ইউ মিটার/সেকেন্ডে চলে। ওকে, যাতে ইউ এর ভ্যালু তুমি অন্য কিছু একটা পরে বসাই দিতে পারো। তাহলে ইউ মিটার/সেকেন্ডে আমাদের কি হচ্ছে? গাড়ি চলা শুরু করছে, ইউ হচ্ছে আমাদের কি? ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ। এরপর ধরলাম যে টি সেকেন্ড সময় পর আমি দেখলাম কি গাড়িটা ভি মিটার/সেকেন্ডে যাওয়া শুরু করছে। ওকে, ভি হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি। সো এটা কি? ইউ হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ, বা যেই বেগ দিয়ে আমরা চালানো শুরু করতেছি। ভি হচ্ছে কি আমাদের ফাইনাল ভেলোসিটি। ওকে, এখন আমরা ত্বরণ কিভাবে বের করবো? দেখো, ত্বরণ বের করবো কিভাবে? আমাদের আগে দেখতে হবে বেগ কতটুকু বাড়ছে। আমরা বেগ বাড়াটা কিভাবে হিসেব করছি? হ্যাঁ, শেষটা থেকে আগেরটাকে বিয়োগ করে। তাহলে বেগ বৃদ্ধি কত এখানে?
ভি মাইনাস ইউ হবে কি বেগ বৃদ্ধি, এটা কতক্ষণ সময় হচ্ছে টি সেকেন্ডে, তাহলে টি সেকেন্ডে বেগ বৃদ্ধি কত, ভি মাইনাস ইউ, তাহলে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি কত হবে, ভি মাইনাস ইউ বাই টি। এইটাকে আমরা কি বলি, ত্বরণ। তার মানে কি ত্বরণের ইংরেজি কি অ্যাক্সিলারেশন, এই জন্য এটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, এ তে অ্যাক্সিলারেশন, এই জন্য এ। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা, অ্যাক্সিলারেশনের ফর্মুলা। ওকে, সো আমরা অ্যাক্সিলারেশনের ফর্মুলাটাও দেখে ফেললাম। তাহলে অ্যাক্সিলারেশন আমাকে যদি বের করতে বলে আমরা খুব ইজিলি অ্যাক্সিলারেশনগুলো বের করে ফেলতে পারব। তো দেখো, আমরা কিন্তু গতির সব থেকে ফান্ডামেন্টাল জিনিসগুলোকে অলরেডি শিখে ফেলছি। কিভাবে, আমরা এখন জানি সরণ কাকে বলে, আমরা বেগ জানি, ত্বরণ জানি, এরপরেও আর অনেক কিছু আছে, ত্বরণের পর ত্বরণের বৃদ্ধিও থাকে, ত্বরণও বাড়ে মাঝে মধ্যে, আর সেটাকে জার্ক বলে। যাই হোক, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো না, কারণ আমাদের ওইগুলা মানে যারা খুব হাই লেভেলের ফিজিক্স নিয়ে কাজ কারবার করে তারা এইগুলো পড়ে। সো আমাদের অলিম্পিয়াডেও জার্ক রিলেটেড কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়ালি থাকে না, যদিও কিছু থাকে তাহলে দেখবো যে এর ভিতরে আমরা সমাধান করে ফেলতে পারতেছি। আর আমাদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সুবিধাটা কি, এখানে আমাদের ক্যালকুলাস লাগে না। তাহলে ক্যালকুলাস যদি না লাগে তাহলে বাকি টপিকগুলো লাগে না, আমাদের জাস্ট এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকলে আমাদের মোর অর লেস তোমরা 6, 7, 8-এর কোয়েশ্চেনও কিন্তু সলভ করে ফেলতে পারবা মোটামুটিভাবে। ওকে, সো এখন আমাদের বেসিক 3টা জিনিস আমরা জানাচ্ছি গতির, যেগুলো খুবই বেসিক থিং, যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে সরণ, একটা হচ্ছে বেগ, আর একটা হচ্ছে ত্বরণ। ওকে, এই জিনিসগুলোকে আমরা অলরেডি একবার করে দেখে ফেলছি। এখন আমরা গতির সূত্র দেখব কিছু। ওকে, আমরা গতির কি দেখব, 4টা সূত্র দেখব, যে 4টা সূত্র দিয়ে তুমি দেখবা যে গতির সব অঙ্ক সলভ করে ফেলা যাচ্ছে, যে কোনো অঙ্ক। ইভেন তোমার রিয়েল লাইফেও তুমি এগুলোকে অ্যাপ্লাই করতে পারবা। তুমি যে বাসে চড়ে যাচ্ছ, তুমি একটা জিনিস উপর থেকে ফেলাই দিলা নিচে, কতক্ষণ পরে পড়বে? বা একটা জিনিস হচ্ছে তুমি এরকম ভাবো, ধরো তুমি কোথাও একটা দাঁড়ায় আছো, সেখান থেকে তুমি কি করলে, ফেলাই দিলা নিচে একটা পুকুরের দিকে, একটা বড় নিচের দিকে খাদ বা একটা বড় পুকুর আছে, তুমি ফেলাই দিলা, ফেলাই দিয়ে তুমি হিসাব করে ফেলতে পারবে যে এই যে কত দূরত্ব এ নিচে পড়ে গেল। ওকে, এত ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের গতির এই 4টা সূত্র। এই 4টা সূত্র যে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে, তার গতি, এক ডিরেকশনে যে গতিগুলো, সেগুলো সব মোরলেস সলভ করে ফেলতে পারবে। সো আমরা এখন সেইগুলাতে ধীরে ধীরে আগাবো। তো চলো আমরা শুরু করি। তো আমরা আমাদের প্রথম ত্বরণ থেকে শুরু করব। দেখো, আমরা এখানে ত্বরণের যতগুলো কেস নিয়ে আলাপ করবো, সেখানে ধরে নিচ্ছে ত্বরণটা সুষম, ত্বরণটা সুষম, অথবা এটাকে আমরা বলতে পারি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে বুঝাচ্ছি সব জায়গাতেই ত্বরণটা সমান থাকবে, এমন হবে না যে কোথাও ত্বরণ নাই বা কোথাও ত্বরণ আছে। ওকে, এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস অলরেডি কিন্তু বলছি, যে নিউটন ফার্স্ট লতে কি বলছে, যে কোনো একটা জিনিস যদি স্থির থাকে তাহলে সারা জীবন স্থির থাকতে চায়, আর কোনো একটা জিনিস যদি গতিশীল থাকে তাহলে সারা জীবন গতিশীল থাকতে চায়। ত্বরণের কনসেপ্টটা ঠিক এই যে আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, সো দেখো, ত্বরণটা কখন হয়, এই যে বাইরে থেকে আমি একটা যখন বল দিই তখনই কিন্তু ত্বরণ হয়। কারণ ভাবো, একটা স্থির জিনিস সারা জীবনই স্থির থাকবে, তার মানে ইউ যদি 0 হয় তাহলে সারা জীবনই 0ই ছিল। এখন কি হলো, আমি ওটাকে ঠেলা দিছি, ঠেলা দিয়ে কি হলো, গতিশীল হওয়া শুরু করলো, তখন ত্বরণ হয়েছে। ত্বরণ কখন হয় আমাদেরকে মনে রাখতে হবে, ত্বরণ কেবলমাত্র বলের জন্যই হয়ে থাকে। ওকে, বল যেখানে থাকবে, অর্থাৎ বল থাকলেই কেবলমাত্র ত্বরণ হবে। ওকে, এই যে আমরা যে আমাদের অ্যাক্সিলারেটর চাপ দেই গাড়ির, তার মানে আমরা কি করি, ইঞ্জিন দিয়ে একটা বল প্রয়োগ করি। ওকে, সেইমভাবে ব্রেকে যখন চাপ দেই, ব্রেকে চাপ দিলে কি হয়, তখন কিন্তু ভেলোসিটি কমে, তখনও কিন্তু আমাদের ত্বরণ হয়, তখন আমরা সেটাকে ত্বরণ বলি না, তখন সেটাকে বলি মন্দন, ইংলিশে বলা হয় ডিসিলারেশন। অর্থাৎ আমাদের তখন কি হয়, ভেলোসিটিটা কমতে থাকে। ওকে, জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। সো আমরা যখন ব্রেক করি, ব্রেক করলে কি হয়, ভেলোসিটি কমে, কমতে 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 একসময় থামায় যায় গাড়িটা। ওকে, সো আমাদের যখন এই যে ব্রেক করা হচ্ছে, তখন কিন্তু আমরা একটা ফোর্স দিচ্ছি। ওকে, ফোর্সের জন্যই আমরা ফোর্স প্রদান করেই গাড়িটাকে থামানোর চেষ্টা করতেছি। ওকে, অ্যান্ড দ্যাটস এ গাড়িটা কি হয়, থেমে যায়। এটা কিন্তু আমাদের একটা বাহ্যিক বলের কারণে থামতেছে। যদি বাহ্যিক বলটা না থাকতো বা আমাদের যদি ঘর্ষণও না থাকতো, তাহলে কিন্তু গাড়িটা আজীবনই চলতো, কোনো ধরনের ভেলোসিটিরও চেঞ্জ হইতো না, অ্যান্ড ত্বরণও থাকতো না। তার মানে ত্বরণ অথবা মন্দন কেবলমাত্র তখনই হবে যখন একটা বল থাকবে। ওকে, আমরা নিউটনের প্রথম ল থেকে বুঝতে পারতেছি কি, ত্বরণ অথবা মন্দন কেবলমাত্র তখনই হবে যখন একটা কি থাকবে, বল থাকবে। ইয়েস, দ্যাটস দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট। অনেক সময় তোমাদেরকে প্রশ্ন করা হবে বা তোমাদের বেসিক থেকে তোমাদেরকে জানতে হবে, যদি কোথাও বল থাকে তার মানে ওখানে একটা ত্বরণ আছে। ওকে, যদি কোথাও একটা কি থাকে, বল থাকে, তাহলে সেখানে কি থাকবে, ত্বরণ থাকবে। ভেরি গুড।
So, আমরা আমাদের যে সিনারিওগুলো এখানে আলাপ আলোচনা করবো সেগুলো হচ্ছে সুষম ত্বরণের জন্য বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য, অর্থাৎ আমি বলটা একটা সেম বল দিচ্ছি, এমন না যে আমি প্রথমে জোরে ধাক্কা দিচ্ছি তারপর আস্তে ধাক্কা দিচ্ছি, এরকম না, আমি একটা সেম ধাক্কা দিচ্ছি। ওকে, সো এই কেসের জন্য আমরা আমাদের সিনারিওগুলো দেখব। হ্যাঁ, আমরা বিভিন্ন বিভিন্ন ধাক্কা দিতে পারি, কিন্তু সেইগুলো সলভ করতে গেলে আমাদের ক্যালকুলাস লাগে। যদি আমাদের জিনিসটা ইউনিফর্ম না হয়, অর্থাৎ আমি কখনো বেশি ধাক্কা দিলাম কখনো কম ধাক্কা দিলাম, সেই সব ক্ষেত্রগুলোতে আমাদের ক্যালকুলাস লাগে। সো ক্যালকুলাস আমাদের বিডিজেস সিলেবাসের ভিতরেই নাই, ইভেন তোমাদের ইন্টারন্যাশনালও ক্যালকুলাস থাকে না, সো আমাদের ওইটা টপিকই লাগতেছে না। তো আমরা আসো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, বা এটাকে আরেকটাভাবে বলা যেতে পারে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা ধ্রুব অ্যাক্সিলারেশন। সো আমরা সেইটার জন্য সিনারিওগুলো দেখতেছি। তো দেখো আমরা কি দেখলাম যে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো টি এখানে কি অবস্থা আছে, ভাগ অবস্থায়। তাহলে আমি যদি এটাকে এই পাশে নেই, এই পাশে নিলে কি হবে, গুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটা আমাদের প্রথম ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা অফ মোশন। ফার্স্ট ফর্মুলা অফ কি, মোশন। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভেরি নাইস থিং, আমরা কিন্তু একটা খুব সুন্দর জিনিস পাইলাম যে ভি সমান সমান আমরা কি দেখতেছি, ইউ প্লাস এটি। ওকে, কই থেকে পাইলাম, এই যে এইখান থেকে। ওকে, এইখান থেকে পাইলাম। কারণটা কি, এই যে এইখানে আমরা টিতে এই পাশে গুণ দিলে কি আসতো, এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তাহলে ইউ এই জায়গায় কি অবস্থা আছে, বিয়োগ অবস্থা, এই পাশে নিয়ে গেলে কি হবে, যোগ হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা এটা পাইলাম। এরপরে এরপরে আমরা একটা অ্যাভারেজ ভেলোসিটি বের করার চেষ্টা করবো, একটা গড় বেগ বের করার চেষ্টা করবো। দেখো 2 আর 4-এর গড় কত, আমরা গড় মোটামুটি সবাই জানি। গড়ে কি করি, যেই কয়টা থাকে সেই কয়টাকে যোগ করে যেই কয়টা দিয়ে আমরা আমাদের আসে সেই কয়টাতে ভাগ দিই। অর্থাৎ 2 আর 4-এর গড় কত হবে, 2 যোগ 4 ডিভাইডেড বাই 2। তাহলে সেটা কত, আমরা ইংলিশে লিখি। সো 2 আর 4 এদের অ্যাভারেজ হবে কি 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2, কারণ আমরা দুইটার কোয়ান্টিটিজের গড় করতেছি। তাহলে 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে 6/2 কত হচ্ছে 3। 2 আর 4 এর অ্যাভারেজ কত, 3। তো আমরা এইখানে কি দেখতেছি, আমাদের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। আমরা চাচ্ছি কি, আমরা একটু ইউনিফর্ম ভেলোসিটির দিকে যাব। এই যে আমরা দেখছিলাম এস ইজ ইকুয়াল টু, ওই যে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি দেখছিলাম না আমরা একটা ফর্মুলা, কোথায় গেল, এই তো, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। এটার সাথে একটুখানি রিলেট করাবো। তাহলে কথা হচ্ছে, ওইখানে তো একটা ভি, এইখানে তো দুইটা আছে, একটা ইউ আছে একটা ভি আছে। তাহলে একটা করার উপায় কি, আমরা অ্যাভারেজ নিব, অর্থাৎ গড় নিব। গড় কি বোঝায় আমি একটুখানি বলি। আমরা গড় হয়তো অনেকেই জানি, কিন্তু গড় আসলে কি বোঝায়, ধরো গড় মানে আমাদের বোঝাচ্ছে কি, যে আমরা একটা অনেকগুলো জিনিস আছে আমাদের কাছে, কিন্তু অনেকগুলো জিনিসকে আমি একটা আইডিয়াল জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, সেটাকে আমরা তখন গড় বের করি। অর্থাৎ আমাদের কাছে দেখা গেল যে 10 জন মানুষ আছে। ওকে, 10 জন মানুষের বিভিন্ন ধরনের হাইট হইতে পারে। আমি চাচ্ছি কি একটা আইডিয়াল হাইট দিতে, বা একটা হাইট লিমিট সেট করতে, যেটা মোরলেস সবার কাছাকাছি। ওকে, যেমন আমাদের একজন বন্ধুর কাছে 10 টাকা আছে, একজনের কাছে 8 টাকা আছে, একজনের কাছে 9 টাকা আছে, একজনের কাছে 7 টাকা আছে, বিভিন্ন টাকা থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি এমন একটা অ্যাকাউন্ট বলবো যেটা সবার থেকেই কাছাকাছি হবে। সো গড়ও ঠিক সেই রকম। তাহলে আমাদের এখানে কি আমরা দেখতেছি, আমাদের কাছে দুইটায় আছে, ইউ আর ভি। তাহলে এই দুইটার অ্যাভারেজ কি হবে, অ্যাভারেজ হবে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এইটাকে আমরা বলি কি, অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, এটাকে কি বলতেছি, অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা কিভাবে লিখি জানো, এরকম ভিতে যেহেতু ভেলোসিটি, ভির উপরে একটা বার দেই, বার মানে একটা উপরে দাগ। ওকে, সো ভির উপরে একটা বার দিয়ে আমরা লিখি কি, অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এখন আমরা ফর্মুলা কি দেখছি, এই ভি বার সমান সমান কি দেখছি, এস বাই টি। যেহেতু এটা এখন অ্যাভারেজ ভেলোসিটি মানে আমি ধরে নিচ্ছি যে এই ভেলোসিটিটাই মোরলেস সব জায়গাতে আছে, তাহলে এটা ইউনিফর্ম ধরে নিতে পারি। তাহলে ভি বার ইজ ইকুয়াল টু কি দেখতেছি, এস বাই টি। তাহলে এখান থেকে আমি এস বের করতে পারবো, এস সমান সমান কি হবে, ভি বার ইন্টু টি, যদি আমরা এটাকে এই পাশে গুণ করে দিই। তাহলে এস ইজ ইকুয়াল টু আমি কি পেলাম, ভি বার ইন্টু টি। এখন আমি এখানে কি করবো, ভি বারের যে ভ্যালু, এই যে এইটা এসে এখানে বসাই দিব। ওকে, তাহলে আমরা কি পাবো, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা আমাদের গতির সেকেন্ড ফর্মুলা। ওকে, কি সেকেন্ড ফর্মুলা, ওকে, সেকেন্ড ফর্মুলা অফ মোশন। এটা গেল আমাদের নেক্সট। এইবার আসি যে এই যে আমরা এটা বের করলাম, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন আমরা প্রথম সূত্রতে কি দেখছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা কি করতে পারি, এই ভিটাকে রিপ্লেস করাই দিতে পারি। তাহলে কি আসে,
এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভির জায়গায় কি আসবে, ভি ইজ ইকুয়াল টু আমরা কি দেখছি ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এস ইজ ইকুয়াল টু টু ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু কি টি, টিটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি পাবো, টু ইউটি প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে এস ইজ ইকুয়াল টু কি পাবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ক্যালকুলেশন আমাদের যদি বুঝতে একটুখানি সমস্যা হয়, আমাদের খুব চিন্তা নেওয়ার কারণ নাই, আমরা যদি জাস্ট এতটুকু মনে রাখি তাহলে আমাদের হবে। বাট আমরা যদি ক্যালকুলেশনটা মনে রাখতে পারি তাহলে আমাদের ফর্মুলাস কিন্তু মনে রাখা লাগে না। এটা হচ্ছে কি আমাদের থার্ড ফর্মুলা। ওকে, সো এখন তোমাদের কাছে কয়েকটা নতুন কোয়েশ্চেন আসতে পারে যারা থ্রিতে আছো, যে স্কোয়ার কি জিনিস, এই জিনিস কি উপরে যে যে দিচ্ছি, এই জিনিসটা কি আমরা একটু ছোট্ট করে দেখি। ধরো আমি দুইকে দুইয়ের সাথে গুণ করলাম তাহলে কত হয়, 4। তিনকে তিনের সাথে গুণ করলাম তাহলে কত হয়, 9। এই যে একটা জিনিসকে সে সেম জিনিস দিয়ে যে গুণ করা হয় না, এটাকে আমরা স্কোয়ার হিসেবে লিখি। তাহলে এটা কি হবে, এটা মানে 2 স্কোয়ার, এটা মানে 3 স্কোয়ার। সেমভাবে আমি যদি লিখি 4 গুণন 4 তাহলে এটা কত হবে, 16। এটাকে কি লিখবো, 4 স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের স্কোয়ার। তাহলে এখানে কি করছি, এখানে দেখো ভাইয়েরা, এই টিটা কার কার সাথে গুণ আছে, এই ইউ এর সাথেও গুণ আছে, এই টির সাথেও গুণ আছে। তাহলে ইউ এর সাথে গুণ তাহলে ইউটি, আর টির সাথে টি গুণ তাহলে কি এটি স্কোয়ার। ইয়েস, সো দ্যাটস ওয়াই আমরা কি দেখতেছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের থার্ড ফর্মুলা। ওকে, এখন আমাদের ফোর্থ ফর্মুলাটা আমরা দেখব। আমরা 4টা ফর্মুলা জাস্ট দেখে রাখবো, তাহলে আমাদের মোরলেস কমপ্লিট হবে। ফোর্থ ফর্মুলাটা বের করার জন্য আমরা যেটা করব, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে শুরু করব। ওকে, আমরা বোথ সাইডে স্কোয়ার করব। তাহলে এখানে কি হবে, ভি স্কোয়ার, তাহলে এখানে কি হবে, ইউ প্লাস এটি, তার উপরে কি স্কোয়ার। এখন আমাদের একটা ফর্মুলা আছে, এটা একটুখানি তোমরা বড় হলে দেখতে পারবা, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, 6-এ উঠলেই তোমরা পাবা। সো সেইটা মানে কি, সেটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু কঠিন লাগতে পারে, বাট আমরা একটু অ্যাডভান্স জিনিস দেখতেছি। এইগুলো কিন্তু তোমাদের সিলেবাস অলরেডি আমরা কভার করছি, এগুলো আমরা একটু অ্যাডভান্স দেখতেছি। কেন অ্যাডভান্স দেখতেছি, আমরা যদি একটু অ্যাডভান্স জানি তাহলে এটা আমাদেরকে হেল্প করবে সামনে আমরা যখন 6 উঠবো, 7 উঠবো, আমরা যারা 3-তে আসি তারাও হালকা হালকা বোঝা শুরু করতে পারবো। অ্যান্ড আমি একটা কথা বলি, যে তোমরা যত বেশি জানবা, পরীক্ষার খাতায় হয়তো বা জানা অনেক সময় কাজে দিবে, অনেক সময় দিবে না, বাট এটা তোমাদের আলটিমেটলি সামনের দিকে অনেকখানি কাজে দিবে। ওকে, আমরা আপাতত জাস্ট দেখি। আমরা কিন্তু মোরলেস আমাদের যতটুকু জানা দরকার, আমাদের যতটুকু বিডিজেসের কোয়েশ্চেন থাকে সেগুলো কিন্তু কভার আপ করছি। এইগুলো একটু আমরা এক্সট্রা জানতেছি কেন, কারণ হচ্ছে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতেছি, যাতে আমরা সামনে যদি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড মানে সামনে আমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডগুলো হবে, তো তখন আমরা যাতে যখন 6, 7, 8-এ উঠবো তখন যাতে আমরা ফুললি প্রিপেয়ার থাকি, এবং আমরা যাতে বাংলাদেশের জন্য ভবিষ্যতে খুব ভালো রকমের একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। তো যাই হোক, আমরা দেখি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ইউ স্কোয়ার প্লাস 2uat প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস, এইখান থেকে আমি কমন নিতে পারি কি, কমন নিতে পারি আমি 2a। কমন নিলে এখানে কি থাকে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কমন নেওয়া কি জিনিস সেটা তোমরা একটু বড় হলে দেখবা। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a। আর দেখো এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে এস এর ফর্মুলা, এস। ওকে, তাহলে আমরা এখান থেকে কি আসবে আমাদের, এটা আসবে এস। ওকে, এটা আমাদের ফোর্থ ফর্মুলা। তো দেখো, আমরা আমাদের যদি আগের 3টা জিনিস মনে নাও থাকে, জাস্ট ফরগেট দ্যাট। আমাদের এই প্রসেস যদি মনে নাও থাকে সমস্যা নেই, আমরা এখন 4টা জিনিস দেখবো। এই 4টাই আমাদের মেইন থিং পুরো জিনিসগুলোর ভিতরে। আমরা একটা চার্ট করি। প্রথমটা কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপর কি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপর কি, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা কি দেখলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। এই হচ্ছে আমাদের 4 ফর্মুলাস অফ মোশন। আমাদের 4টা ফর্মুলা, এই 4টা হচ্ছে আমাদের গতির খুবই মেইন ফর্মুলাস। আমাদের কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে কোনো কিছু থাকলে আমরা জাস্ট এই 4টা ফর্মুলা দিয়ে সলভ করে ফেলতে পারবো, আমাদের আর কিছু লাগবে না। এখন আমরা তো অনেক কিছু পড়লাম, কথা হচ্ছে আমাদের পড়াটাকে একটুখানি রিলেট করতে হবে। রিলেট করতে হবে কিভাবে, ধরো তুমি, তোমার বাসায় ফোন আছে অবভিয়াসলি, ফোন, আই হোপ ফোন না থাকলে অ্যাটলিস্ট একটা ট্যাব বা আমাদের কি বলে ল্যাপটপ, এইগুলো থাকে। তোমরা একটা কাজ করবে,
এখন আমরা দেখব যে আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করব কিভাবে, আমরা রিয়েল লাইফে কিভাবে মিলাইতে পারি। ওকে, তো তোমরা তোমাদের ফোনে দেখবা যে স্টপ ওয়াচ আছে, স্টপ ওয়াচ। ওকে, স্টপ ওয়াচ অন করবা। এর পরের কাজ কি? এর পরের কাজ তোমরা যে কোনো কিছু একটা নিবে, যে কোনো, লাইক তোমার আশেপাশে যা কিছু আছে। আম, ভালো হয় যে ছোট এবং গোল জাতীয় কিছু নিতে। লাইক তোমরা চাইলে এরকম একটা ইঙ্ক বক্স নিতে পারো, ফাঁকা নেওয়া বেটার, কারণ তাছাড়া ইঙ্ক পড়ে যাবে। অথবা তোমাদের যে নর্মাল রাবার, তারপর শার্পনার, এইগুলো যে আছে এইগুলাকেও ইউজ করতে পারো। তোমার কাজটা হবে কি? তোমার কাজ হবে যে এই যে এরকম একটা রাবার নিবা, নিয়ে তোমার বিছানার উপর দাঁড়াবা। ওকে, সো এই হচ্ছে তোমার বিছানা, এই হচ্ছে তুমি দাঁড়ায় থাকবা এখান থেকে। সো একটা রাবার নিবা, নিয়ে এক হাতে তোমার কি রাখবা? স্টপ ওয়াচ রাখবা। ওকে, স্টপ ওয়াচ মানে ফোনের স্টপ ওয়াচ। এইভাবে ধরবা, ধরে রাবারটাকে ছেড়ে দিবা। ওকে, তাতে একেবারে নিচে পড়ে, আমরা একটুখানি বেশি হাইট চাচ্ছি এই জন্য, যাতে নিচে পড়ে, ততটুকু আমরা যাতে দেখতে পারি। তোমার কাজ হবে কি, আমি জানি খুব জোরে পড়বে, তারপরে একটুখানি ক্যালকুলেট করার ট্রাই করবা। তো ভালো হয় আরও একটু উঁচু থেকে ফেলতে পারলে, আরও যদি উঁচু হয়, লাইক তোমার যদি কখনো আরও একটু উঁচু জায়গায় থাকো, সেই উঁচু জায়গা থেকে ছেড়ে দিলে ভালো, তাহলে বেশি সময় লাগবে, তোমার ক্যালকুলেশনটা ভালো হবে। তাহলে দেখো তুমি কি করবা, এরকমভাবে নিচে রাবারটাকে ফেলে দিবা। সো এটা ধরি রাবার, সো এটা ধরলাম রাবার, রাবারটাকে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পরে তোমার কাজ হবে ছেড়ে দেওয়ার সাথে সাথে স্টপওয়াচে চাপ দেওয়া। তারপর এটা যখন ঠিক মাটিতে পড়লো, তারপর আরেকবার স্টপওয়াচে চাপ দেওয়া। ওকে, সাথে সাথে চাপ দেওয়ার চেষ্টা করবা, যাতে করে আমাদের একটু টাইমটা আমরা দেখতে পারি। তো আসো, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে কি, আমরা এই এই জিনিসটা তো মাপি নাই যে আমরা কোথায় থেকে ফেলে দিচ্ছি, এটা কি মাপছি? মাপি নাই, কিন্তু আমরা জাস্ট এই স্টপ ওয়াচ ইউজ করেই মেপে দেখব যে এই ডিস্টেন্সটা কত হবে। এটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, সো আমরা দেখি তাহলে কি হবে। দেখো, আমাদের এই যে এই জিনিসটাকে আমি যখন ধরে ফেলে দিচ্ছি, তখন কি হচ্ছে? নিচের দিকে পড়তেছে। কেন পড়তেছে আমরা জানি, এটা যে এটা হচ্ছে অভিকর্ষ বল। এর জন্য অভিকর্ষ বল দেয়, যে কোনো কিছু আমরা ছেড়ে দিলে মাটিতেই পড়বে, নিচের দিকেই পড়ে, কারণটা কি? এটার জন্য অভিকর্ষ বল দেয় বা গ্র্যাভিটেশনাল ফোর্স দেয়। ওকে, তার মানে নিচের দিকে কি আছে? নিচের দিকে একটা ফোর্স আছে। এই জন্য নিচের দিকে একটা ত্বরণ থাকে, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। ওকে, সেইটাকে জি দিয়ে লেখা হয়। এই জির ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, জির ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা অলরেডি জানি, পৃথিবীর জন্য জির ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি যেহেতু এমনে ধরেছিলা, ধরলাম রাবারটা এমনে ধরেছিলা, তার মানে কি ইনিশিয়ালি এটার ভেলোসিটি কত? 0। তার মানে এখানে ইউ কত? ইউ হবে 0। এ কিন্তু এইটাই, যেহেতু অ্যাক্সিলারেশন, এখানে জি গ্যালাক্সি জাস্ট। সো এ ইজ ইকুয়াল টু 9.8। এটা কি ইউ? ইউ কত দেখলাম? 0, কারণ আমি এমনি ধরে আছি, তারপর ছেড়ে দিচ্ছি। তার মানে প্রথম বেগ কত ছিল? 0 ছিল, নড়তেছে না, চলতেছে না, পড়তেছে না, তার মানে 0। এটা হচ্ছে ইউ, তাহলে 0। এখন আমরা আরেকটা কি দেখলাম? আরেকটা হচ্ছে টাইম বের করলাম। টাইমটা বের করলাম কি দিয়ে? স্টপ ওয়াচ দিয়ে। অর্থাৎ ঠিক ছাড়ার সময় একবার আমি স্টপ ওয়াচ চাপছি, ঠিক পড়ার সময় একবার স্টপ ওয়াচ চাপ দিচ্ছি, যার কারণে বুঝতে পারলাম যে কতটুকু সময় লাগলো পড়তে। ধরলাম যে সময় লাগছে আমাদের 2-3 সেকেন্ডের মতো। 3 সেকেন্ড অনেক বেশি ধরছি, অনেক আমাদের 3 সেকেন্ডও লাগবে না, অনেক কম লাগবে যদি খাটের উপর থেকে করো। ভালো হয় আরেকটু উঁচু থেকে করতে পারলে। যত বেশি উঁচু হবে, লাইক তোমাদের যদি বারান্দা থেকে, বারান্দা থেকে ছেড়ে দিয়ে দেখো, বা স্কুলে বড় যদি উঁচু কোনো একটা জায়গা থাকে, সেইখান থেকে ছেড়ে দিয়ে তোমরা টেস্ট করে দেখতে পারো। ওকে, যে কোনো একটা ছোটো জিনিস ছেড়ে দিয়ে টেস্ট করে দেখতে পারো। তাহলে দেখো সময় লাগলো কতক্ষণ? ধরলাম 3 সেকেন্ড। এখন আমরা কিভাবে বের করব যে আমরা কতটুকু, এই যে কত উপর থেকে এই জিনিসটা পড়লো, ওকে, সেটা বের করব কিভাবে? তাহলে দেখো, আমাদের বের করতে হবে কি? এস বের করতে হবে, অর্থাৎ সরণটা বের করতে হবে। কতটুকু পড়লো সেটা কি সরণ, সরণটাকে বের করতে হবে। সরণ এখন বের করব আমরা। চলো তাহলে কিভাবে করব। দেখো, আমরা এই যে এখানে আমরা কি কি আছে আমাদের কাছে? এ আছে, ইউ আছে, টি আছে, এস আছে। আমরা একটু ফর্মুলাসগুলোতে ফেরত যাই। ফর্মুলাসগুলোতে দেখো তো, এটা কি আছে? ভি, ইউ, এ, টি। আমরা ভি জানি না, তাহলে ভি নেওয়া যাবে না। দেখো, একমাত্র এই 3 নম্বর ফর্মুলাটাতেই এই যে এ, ইউ, টি, এস এইগুলো আছে, কিন্তু এই যে এ, ইউ, টি, এস। তাহলে আমরা কি করব? থার্ড ফর্মুলাটাকে ব্যবহার করব। ইয়েস, থার্ড ফর্মুলাটা কি? এস ইজ ইকুয়াল টু ইউটি
প্লাস কি হাফ এটি স্কোয়ার। কথা হচ্ছে ইউ কত, ইউ জিরো যেহেতু, তাহলে এটা থাকবেই না, তাহলে এস সমান কি হবে হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইজ ইকুয়াল টু এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 9.8, টির ভ্যালু কত দেখছি 3 সেকেন্ড, তাহলে 3 স্কোয়ার মানে কত, 3 × 3 মানে 9, তাহলে 9। ওকে, তাহলে কত আসে, আমরা যদি এখানে হিসাব করি, জাস্ট আমরা কি করব, ক্যালকুলেটরে বসাই দিব, বসাই দিলেই আমরা হিসাব বের করে ফেলতে পারবো। ওকে, সেটাই কি হবে আমাদের, সেটাই হবে হচ্ছে আমাদের, আমরা যদি ধরে নিই যে এটা 10, তাহলে আমাদের জন্য সহজ হবে। সো এটা হবে কত, 45-এর মতো, 45 মিটারের মতো। ওকে, 45 মিটারের মতো। এইরকমভাবে তোমরা খুব ইজিলি যে কোনো জায়গার কত উঁচুতে দাঁড়ায় আছে এটা ক্যালকুলেট করে ফেলতে পারবে। ওকে, ইন্টারেস্টিং না জিনিসটা? আমরা আমাদের কিছুই, আমাদের ফিতা লাগতেছে না, আমরা জাস্ট একটা ফোন, সিম্পল একটা ফোন নিয়ে আর একটা যে কোনো একটা জিনিস, পাথর ধরো, আমি যদি উঁচু কোনো পাহাড়ে থেকে, পাহাড় থেকে যদি পাথর ফেলে দিই, পাথর দিয়ে আমি হিসাব করে ফেলতে পারতেছি। অ্যামেজিং বিষয়, ঠিক না? So, এই জিনিসগুলো আমাদেরকে একটুখানি জানতে হবে। এগুলো যদি আমরা জানি, তাহলে আমরা কি করতে পারবো, রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবো। তোমরা হয়তো বা ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে একটা প্রোগ্রাম দেখছো, সেইখানে কি দেখো, বিয়ার গ্রিলস কিন্তু মাঝে সাঝে এমনি পাথর মেরে দেয়। আমি জানি না তোমরা দেখছো কিনা প্রোগ্রাম। পাথর মারে, পাথর মারলে কি হয়, পানিতে পড়ে। ওকে, সো এরপর কি হয়, পানিতে পড়ার আওয়াজটা শুনেই কিন্তু ও হিসাব করে ফেলে যে কত কত মিটার গভীর। ও কিন্তু অলরেডি হিসাব করে ফেলে। কিভাবে করে, ঠিক এইগুলা ইউজ করি। ওকে, সো আমরা যদি এই যে ফিজিক্সের যে গতির যে জায়গাগুলো আমরা যেগুলো দেখলাম আজকের ক্লাসে, এগুলোকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, এটা তো আমাদের আমাদের নিজস্ব জ্ঞান তো বাড়াবেই, পাশাপাশি আমাদের যে রিয়েল লাইফে আমরা যে কোনো প্রবলেমে যদি ফেস করি, সেগুলোকে সলভ করে ফেলতে পারবো। ওকে, আমাদেরকে পড়াগুলো এমনভাবে পড়তে হবে যাতে করে আমরা শুধুমাত্র পড়তেছি না, আমরা যাতে রিয়েল লাইফে এগুলোকে ইউজ করতে পারি, ফিল করতে পারি যে কীভাবে কী হচ্ছে। তাহলে কেবলমাত্র আমরা প্রপারলি ফিজিক্সের জায়গাগুলো সঠিকভাবে বুঝতে পারবো, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং আমরা প্রবলেম সলভিং আমাদের অনেক বেশি ভালো হবে। ওকে, আমরা আজকে একটা প্রবলেম দেখলাম, সেই প্রবলেমে তোমাদের কি শিখাইলাম, তোমরা যে কোনো জায়গা থেকে এখন কি করতে পারবা, কত উঁচুতে দাঁড়ায় আছো সেটা বের করে ফেলতে পারবা। ওকে, সো বেশিরভাগ ক্ষেত্রে দেখবা কি তোমাদের গতি রিলেটেড এত কঠিন কোয়েশ্চেন কিন্তু বিডিজিএর সাথে আসে না, খুবই সেম, মানে খুবই সিলি এবং ছোটোখাটো কোয়েশ্চেন আসে। দেখা গেল যে খুবই বেসিক যদি নলেজ থাকে আমার কাছে, তাহলে আমরা সলভ করে ফেলতে পারবো মোর অর লেস। ওকে, সো আই থিঙ্ক আমাদের গতি সম্পর্কিত যতগুলো জিনিস জানা জরুরি ছিল, মোটামুটি আমরা সেগুলো জেনে ফেলছি। ওকে, এখন তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে এই যে আমাদের ম্যাটেরিয়ালস একটা সেকশন আছে, দেখো ওই ম্যাটেরিয়ালসে গিয়ে আমরা ছোটো ছোটো কিছু নোট দিছি, ওইগুলো জাস্ট একবার করে পড়ে ফেলবা। পড়ে ফেলার পর কাজ হবে কি, কাজ হবে হচ্ছে আমরা একটা প্রবলেমের সেট দিছি, সেগুলোকে করে ফেলবা। অ্যান্ড নেক্সট ডেতে যখন পরীক্ষা আসবে তখন টাইমলি পরীক্ষাগুলো দিয়ে ফেলবা এবং চেষ্টা করবা যে পরীক্ষাগুলো নিজে নিজে দেওয়ার। ভুল হোক, ভুল হইলে তো সমস্যা নেই, এখানে ভুল করলে কেউ কিছু বলবে না তোমাদেরকে। তো তোমরা ভুল করো, ভুল করলেও তোমরা একটুখানি শেখার চেষ্টা করো। অ্যান্ড আমি অবভিয়াসলি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এই যে আমি যে আজকে তোমাদেরকে টেকনিক শিখাইলাম, এগুলো তোমরা ইউজ করতে থাকো, তোমরা দেখবা যে এগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। ওকে, ইভেনচুয়ালি তোমরা যদি এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমরা দেখতে পারবা যে তোমাকে ঠিক ধরো তুমি একটা উপরে একটা আম ধরে আছে গাছে। ওকে, সো কত দূর থেকে মারলে আম তুমি পাততে পারবা, এইসব হিসাব করে ফেলতে পারবা। ওকে, সো জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, আমরা সামনের ক্লাসে আরও অনেক জিনিস দেখবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।